ওই শোনো, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। এই চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। মা, তোমরা কি পাগল হয়ে গেলা? তোমরা কিভাবে পারছো বাড়ির কাজের মহিলার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে? আমি তো তোমাদের একমাত্র আদরের মেয়ে, তাই না? আমাকে তোমরা কি পাইছো বলো? আমি কোনো কাজের মহিলার ছেলেকে বিয়ে করতে পারবো না। সে নিজেও আমাদের বাড়িতে কাজ করে। তোমরা কিভাবে পারবে মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে? মানুষকে কিভাবে বলবে তুমি যে তোমার আদরের মেয়েকে কাজের লোকের সাথে বিয়ে দিয়েছো? তখন মান সম্মান কি যাবে না বলো? অরিত্রীর কথা শুনে তার মা আমিনা বেগম চুপ হয়ে গেল। তিনি কি বলবেন বুঝতে পারছেন না। তার মনে এক আকাশ বিশাল মন খারাপ বিরহ আর কষ্টের সুবিশাল কালো মেঘ জমেছে। সে কালো মেঘ হতে চোখের কোণা দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছে, তবু তিনি নিরুপায়। দোষটা যে তাদের এমনটাও ভাবা যায় না, দোষ অরিত্রীরও আছে। অরিত্রী বিছানার উপর থেকে দামি বেনারসিটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরের উপর। আমেনা বেগম তখনও চুপ। মেয়েটা কেঁদে কেঁদে চোখ মুখ লাল বর্ণ করে ফেলেছে, কিন্তু তবু তার কথা শোনার জন্য কেউ নেই। আমেনা বেগম নিজেকে শক্ত করে শাড়িটির কাছে যায়, বিছানায় উঠিয়ে অরিত্রীর হাত ধরল। গম্ভীর গলাতে আমিনা বেগম বলল, রাগ দেখাচ্ছিস কেন? তোর মতো মেয়েকে সে ছাড়া আর কে বিয়ে করবে? তবুও তোর বিয়ের দিনই সে বিয়ে করতে রাজি হয়েছে। অন্য কোনো ছেলে হলে কখনোই তোকে বিয়ে করতো না। তাই চুপচাপ তোর বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিলে তোর জন্য ভালো। দরকার হলে আমি মরে যাব, তবুও আমি ওই ছোট লোক গরিব কাজের ছেলেকে কখনো বিয়ে করব না। চলে যাও রুম থেকে, আমার মরা মুখ দেখবা। যাও বলছি। সময় হয়ে গেছে, তোর বাবা আসার আগে আয়, তোকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিই। মানুষজন কম আছে, বিয়েটা ঠিকঠাকভাবে হতে হবে। মিডিয়ার লোক কিন্তু এখনও জানে না। সাব্বিরের পরিবারের লোক আসার আগে যা বলছি কর। অরিত্রী বসা থেকে উঠে দাঁড়ালো, তার মায়ের পা জড়িয়ে ধরে। আমিনা বেগম চোখ বন্ধ করে নেন। অরিত্রী ফুপিয়ে কাঁদতে থাকে। মা, তোমার পায়ে পড়ি, আমাকে ওই গরিব খ্যাত ছোটলোক কাজের মহিলার ছেলের সাথে বিয়ে দিও না। আমাকে নিয়ে সমস্যা তো, আমি সব ঠিক করে নেব। আমাকে আমার মতো বিয়ে করতে দাও প্লিজ। মা, কথা শোনো একবার। চুপ কর, পা ছেড়ে আমাকে। এমন একটা কাজ করেছিস তুই, এখন বলছিস তুই সব ঠিক করে দিবি? কি পাইছিস হ্যাঁ? তোর যেমন নিজেকে খেলনা মনে হয়, আমাদেরকেও কি তোর খেলনা মনে হচ্ছে? যা করেছিস তার জন্য তোর বাবা এটাই করেছে। তোর সাপোর্ট করতাম সব কিছুতে। তোর জন্য আমার কত কথা শুনতে হয়েছে জানিস? তোর বাবাকে সাব্বিরের বাড়ির লোকেরা কত কথা শোনালো। এরপর কি তুই এরপর কি তুই বলছিস ঠিক করে নিবি? কেন করেছিস এমন? একবারও কি আমাদের কথা ভাবলি না? অরিত্রী চুপ হয়ে যায়। সে এখন বুঝে গিয়েছে কোনোভাবে সে তার বাবার সিদ্ধান্ত বদলাতে পারবে না। আমিনা বেগম বসা থেকে উঠে দাঁড়ালো। এমন সময় অরিত্রীর ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকে দেখে নিবিড় ফোন করেছে। অরিত্রী ফোনটা ধরতে যাবে, তার আগেই আমিনা বেগম ফোনটা হাতে নিয়ে রিসিভ করে ফোনটা স্পিকারে দিতেই ওপাশ থেকে নিবিড় বলল, অরিতি, সব কিছু ঠিক আছে? আমি কিন্তু রেডি। এবার আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না। আমি তোমার বাসায় আসছি। দেখো বাবা, অরিত্রীকে ভুলে যাও। তোমরা যা করেছো তাতে তোমরা কি ভেবেছো যে এক হতে পারবে? অরিত্রীর বাবাকে চেনো না, তিনি যেমন নরম তার থেকে বেশি জেদি। তোমাদের কয়েকদিনের ভালো লাগার কাজকে তিনি কখনো মেনে নেবে না। জিদ করে অরিত্রীকে এখনই বিয়ে দিচ্ছে। দয়া করে এখানে এসে আর সিনক্রেট করবা না। আমি তোমাকে আগেও বলেছি, অরিত্রীর বাবা কখনো সম্পর্ক মেনে নেবে না। নিজের জিদকে সবসময় তিনি এগিয়ে রাখে। তিনি চাইলে বড়লোক ঘরের সুদর্শন ছেলেকে অরিত্রীর বর বানাতে পারে, কিন্তু তার জিদ চেপেছে তোমাদের কাজের উপরে। তোমরা যা করেছো সেটার শাস্তি অরিত্রী পাচ্ছে। কাজের ছেলের সাথে তার বিয়ে হবে এখন, এটাই তার সিদ্ধান্ত, যেটা অরিত্রীর জন্য শাস্তি। ফোন রাখো।
আমিনা বেগম ফোন কেটে দিয়ে বন্ধ করে দিল। ঐত্রী ফোনটা নিতে গিয়ে পারে না। আমিনা বেগম ফোনটা নিজের কাছে রাখে। তারপর ঐত্রীর হাত ধরে তাকে দাঁড় করিয়ে শাড়ি পরানো শুরু করে। ঐত্রী আর করে কথাই বলে না, চুপচাপ সে ফুপিয়ে কেঁদেই চলেছে। ঐত্রী চোখ বন্ধ করলো। এই কয়দিনের সব ঘটনা সে কল্পনা করতে থাকে। নিবিড় হলো অরিত্রীর বয়ফ্রেন্ড। ঐত্রী হলো বাংলাদেশের একজন বড় বিজনেসম্যানের মেয়ে। ঐত্রীর বাবা মেহরাব সাহেব একজন টপ বিজনেসম্যান। অরিত্রীর পরিবারটা একান্নবর্তী পরিবার। তবে অরিত্রী তার মা বাবার একমাত্র সন্তান। বড্ড আদরে বড় হয়েছে সে। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে বলা যায়। তার বাবার থেকে আমেনা বেগম তার মেয়েকে অনেক বেশি আদর করত, কিন্তু মেয়েটা যে বকে যাবে কে জানতো। দেখতে তো অরিত্রীর সুন্দরী বটে, সাথে রূপ, টাকা, ক্ষমতা নিয়ে বেশ অহংকারও আছে তার। মেহরাব সাহেব তার বিজনেস পার্টনার আকাশের ছেলে সাব্বির সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। সব কিছু ঠিকই ছিল। বিয়ে অরিত্রী করতে পারবে না সেটা তার মাকেই বলেছিল, কিন্তু তার মা কিছুই করতে পারেনি। অরিত্রীর বাবাকে বলেছিল, মেয়ে তো সাব্বিরকে বিয়ে করতে চায় না, সে একজনকে ভালোবাসে। এসব ভালোবাসা বিয়ের আগে দু একটা থাকে, সব কিছু ধরতে হয় না। আমার মেয়ের বিয়ে আমি আমার মতো করে দেব। এসব নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। হয় মেয়েকে বোঝাও, নয়তো আমাকে আরও কঠোর হতে হবে। সম্পর্কটা আমার জন্য খুবই প্রয়োজন। আর তাছাড়া সাব্বির ছেলেটা দেখতেও বেশ, আবার স্টাবলিশড। আকাশ সাহেবের সাথে আমি একটা প্রজেক্টে কাজ করছি। সেই প্রজেক্ট আকাশ একা নিতে চায়, যেটা আমি হতে দেব না। প্রজেক্ট আমার চাই, সাথে সেটা সঠিক কমপ্লিটও লাগবে। এজন্য বিয়েটা জরুরি। আমি বিজনেসম্যান, আমাকে ডমিনেট করা সহজ নয়। যাও সামনে থেকে। মেহরাব সাহেবের কথা শুনে আমিনা বেগম হা হুতাশ করলেও কাজ হয় না। অরিত্রীকে সব কিছুই বলে। অরিত্রী এইসব শুনে পাগলামি শুরু করে দেয়। এভাবে কয়দিন চলে যায়। এরই মধ্যে বিয়ের কার্ড ছাপানো হয়, তারিখ ঘোষণাও করা হয়। সব কিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ বিয়ের আগের দিন রাতে সাব্বিরের মা বাবা সহ পরিবারের অনেকেই মেহরাবদের বাড়িতে আসে। মেহরাব আর আমিনা বেগম তখনই বসেছিল। হঠাৎ এভাবে ছেলেপক্ষের আগমনে কিছুটা ভেবাচেকা খান তারা। তবে হেসে আকাশদের স্বাগতম জানাতে গেলে তখনই আকাশ বলল, আপনার সাথে আমরা ভদ্রতা দেখাতে আসিনি, বসে গল্প করতেও আসিনি। আপনি যেটা করেছেন সেটা আপনাকে মনে করিয়ে দিতে এসেছি মেহরাব সাহেব। কি হয়েছে এভাবে কথা বলছেন যে? আপনার সাথে এখনো ভদ্রতা রেখে কথা বলছি, সেটাই তো অনেক। কি হয়েছে বলেন তো? এভাবে না বলে হুট করে চলে আসলেন। আগামীকাল বিয়ে, আপনারা কিছু বললে বসে কথা বলি। আপনি আমাদের কি জোকার পেয়েছেন? আপনার মেয়ে যেমন অসভ্য, বেয়াদব আর বেশরম, আপনিও তো কম যান না। আপনাদের উচিত রাস্তায় দাঁড় করিয়ে জুতার মালা পরিয়ে সবগুলোকে অর্ধনগ্ন করা। মুখ সামলে কথা বলুন। সম্পর্ক করতে যাচ্ছি, তার মানে এই নয় যে আপনাদের সব কথা শুনতে বাধ্য। সাবধানে কথা বলুন আপনারা। আপনারা সাবধানে কাজ করবেন। আপনাদের কি আদৌ লজ্জা শরম বলে কিছু আছে? আমার তো মনে হয় আপনাদের যদি বাইরে নগ্ন করেও রাখা হয় তবুও সামান্য লজ্জা পাবেন না আপনারা। বেরিয়ে যান আপনারা বাসা থেকে। আপনাদের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না। চলে যান এখনই। কে আসছে আপনাদের অমন বেয়াদব আর খারাপ মেয়েকে বিয়ে করাতে আমার ছেলের সাথে? যদি আগে জানতাম আপনার মেয়ে এতটা খারাপ, তাহলে আমার ছেলেকে একটা বাজারের ব্যবসার সাথে বিয়ে দিতাম। ছি, বলতেও লজ্জা করছে আমার। এখন কি নেকা সাচ্ছেন হ্যাঁ আপনারা? কি যাতা বলছেন? হ্যাঁ, কি করেছে আমার মেয়ে? আপনাদের সাথে অনেক ভদ্রতা দেখিয়েছি, বলেন কি হয়েছে? ও, আপনারা বুঝি জানেন না? জানবেন কি করে? মেয়ের পেটে যে বাচ্চা সেটা আপনারা জানেন না? আসলে আপনারা জেনে বুঝেই আমাদের ছেলের গলায় আপনার খারাপ মেয়েকে ঝুলিয়ে দিচ্ছেন। 10 জায়গাতে সম্পর্ক করে কার না কার বাচ্চা পেটে নিয়ে সতী মেয়ে সাজিয়ে আমাদের বাড়িতে পাঠাতে চান? ছি, আল্লাহ বাঁচিয়েছে, এমন মেয়েকে তো আমি গলা টিপে মারতাম। কি কি বলছেন এসব? আমার মেয়ে এসব করবে? দেখুন, আপনারা যা বলছেন আমরা এটা জানি না। মিথ্যা অপবাদ দিবেন না। মিথ্যা বলছি? বিশ্বাস হচ্ছে না? হবে কি করে? একটা বাজারের মেয়ের থেকেও আপনার মেয়ে খারাপ, তার কথা নাকি বিশ্বাস করছেন না? ডাকুন আপনার মেয়েকে, সে ফোন করে আমাদেরকে নিজেই বলেছে। দেখি আপনার মুখ কোথায় যায়। অরিত্রীর মা, এখনই তোমার মেয়েকে ডাকো।
মেহরাবের কথা শুনে আমিনা বেগম দৌড়ে যায় মেয়েকে ডাকতে। অরিত্রীকে ডেকে নিয়ে আসে সবার সামনে। অরিত্রী মাথা নিচু করে দাঁড়ায়। মেহরাব সাহেব এগিয়ে আসে অরিত্রীর দিকে। অরিত্রীর দিকে তাকিয়ে ঝড় গলাতে জিজ্ঞাসা করে, মা, আকাশ সাহেবেরা এসব কি বলছে? তুই নাকি তাদেরকে ফোন করে বলেছিস তুই প্রেগনেন্ট? তোর সম্পর্ক আছে নাকি কোনো ছেলের সাথে? তার বাচ্চা কি তোর পেটে? অরিত্রী চুপ থাকে, কিছুই বলে না সে। মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অরিত্রী। মেহরাব সাহেব আবার জানতে চায়, কি হলো? কথা বলিস না কেন? ভয় নেই, আমাকে বল, সত্যটা বল। তুই যে এমন মেয়ে না, তাদেরকে বল। যা বলছিলি সেটা মজা করে। ওদের মুখের কথা বন্ধ করে দে মা। অরিত্রী তখনও চুপ থাকে। মেহর সাহেব ঘামতে শুরু করে শীতের মধ্যে। ঐশ্বর্য যন্ত্রণা হচ্ছে তার বুকে। নিজেকে সামলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই আকাশ সাহেব বলে, দেখছেন, মুখে কোনো কথা নেই। এই মেয়েকে নিয়ে আবার গর্ব করেছেন? ছি, এমন মেয়ে আমার হলে কবে মেরে ফেলতাম। আমার তো মনে হয় সবটা আপনারা জানেন, এখন নাটক শুরু করেছেন, তাই না? যেমন খারাপ মেয়ে তেমন খারাপ পরিবারও আপনারা। ওর সাথে তো কাজের ছেলেরও বিয়ে হবে না, কালকে বিয়ে। আপনারা এভাবে সব কিছু গোপন না রাখলেও পারতেন। চলো সবাই, এইসব লোকদের সাথে আমরা সম্পর্ক করতে চাই না। আপনি বন্ধু বলে মিডিয়াকে জানালাম না। প্রজেক্ট নিয়ে বেশি পেঁচালে আপনার মেয়ের কীর্তি দেশের সামনে ফাঁস করে দিব বলে দিলাম। কথাগুলো বলে সবাই চলে যায়। বাড়ি ভর্তি লোকজন। সব চাইতে বয়সে বড় কাজের মহিলা মাহিমা দাঁড়িয়ে আছে। সবার মাথা নিচু হয়ে গেছে। আমিনা বেগম এসে অরিত্রীর গালে কষিয়ে দুটা চর বসিয়ে দেয়। তারপর কেঁদে দিয়ে বলতে থাকে, তোর সম্পর্ক আছে সেটা জানিয়েছিল, কিন্তু তুই যে এত বড় কাজটা করছিলি কখনো ভাবতেই পারিনি। মানুষ না জানিয়ে বিয়ে করে, আর তুই কি না বিয়ের আগেই। ছি অরিত্রী, এসব বলতেও আমার মুখে বাজে। বেশি আদর দিয়েছি বলে সেটার ফায়দা দাম এভাবে পূরণ করলি? নিজের মেয়ের এসব কথা অন্যদের থেকে শোনার আগে মরণ হলো না কেন? মা, আমার কথা চুপ কর। মেহর সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। মাহিমার কাছে যায়। মাহিমার হাত ধরেন তিনি। কাঁপা কাঁপা হাতে বলে, আপা, আমি যখন খুব ছোট তখন তুমি আমার থেকে মাত্র 2 বছরের বড়। তোমার মা আমাদের বাড়িতে কাজ করেছে গ্রাম থেকে এসে। তুমি এখনও আমাদের এখানেই আসো অনেক বছর ধরে। আমার মেয়ে ভুল করেছে। আমি তোমার কাছে একটা জিনিস চাই, দিবে? ওর শাস্তি হবে এটাই। কি চাও ভাই, বলো। আপা, তোমার ছেলে অরহানের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। ওরা বলেছে কাজের ছেলের সাথেও বিয়ে হবে না। আমি দেখাতে চাই ওরে কাজের ছেলের সাথে বিয়ে দেবো আমি। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। ছি ভাই, কি বলো? আমার না থাকবে কেন? তোমরা যা ভালো মনে করো সেটাই হবে। আমার ছেলে কিছু বলবে না। মাহিমার কথা শুনে মেহরাব সাহেব এগিয়ে আসে আমিনার দিকে। আমিনাকে বলে, তোমার মেয়ে কী ভেবেছে? কার না কার সাথে এসব করে বেরিয়েছে। ভাবছে বিয়ে ভাঙলে ওই ছেলের সাথে বিয়ে দেব? কখনোই না। ওর বিয়ে আমার বাড়ির কাজের মহিলার ছেলে, সেও কাজ করে, তার সাথেই আমি তোমার মেয়ের বিয়ে দেব। এটা তার উপযুক্ত শাস্তি। বিয়ের জন্য সব রেডি করো, কালকে বিয়ে দেব। এটা আমার সিদ্ধান্ত। যদি এটা সে না মানে, তার কপালে অনেক খারাপ আছে। তাকে বাড়ি থেকে বের করে দেব না, তাকে মরতেও দেব না, কিন্তু কাজের ছেলের সাথেই ওর বিয়ে দেব। মেহরাব সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অরিত্রী দৌড়ে নিজের রুমে আসে। সারা রাত কেঁদেছে অরিত্রী। আমিনা বেগম রাত থেকেই মেয়ের সাথে। বাড়িতে কারো কোনো ঘুম নেই। মেহরাব সাহেবও ঘুমাতে পারেনি। অরিত্রীকে শাড়ি পরাতে শুরু করে আমিনা বেগম। অরিত্রীর বয়ফ্রেন্ড নিবিড়। নিবিড়কে সে ভালোবাসে অনেক। তার ভালোবাসাকে রেখে কিভাবে সে সাব্বিরকে বিয়ে করত, তাই তাদেরকে কল করে অরিত্রী সব কিছু বলেছিল, আর সেই জন্য বিয়েটা ভাঙে। কিন্তু মাঝখান থেকে আবার ঝামেলা হলো মেহরাব সাহেব, যে কিনা বাড়ির কাজের মহিলা ছেলের সাথে বিয়ে ঠিক করে বসে। অরিত্রী না পারছে মেনে নিতে, না পারছে এখান থেকে পালাতে। তবে এখন মেনে নিতে না পারলেও তাকে বিয়ের সাজে সাজতেই হবে। অরিত্রী বলে, আমি এই শাড়ি পরবো না। মন থেকে মেনে নিতে পারছি না যে বিয়েটাকে। সেই বিয়ের জন্য আমি কখনো বিয়ের শাড়ি পরবো না। যদি এটাও তোমরা না মানো, আমি এক্ষুনি নিজেকে মেরে ফেলবো। আমি যেদিন মেনে নিতে পারবো মন থেকে সব কিছু, সেদিন আমি বিয়ের শাড়ি পরবো, আর সেটা কখনো সম্ভবও হবে না। আমিনা বেগম অরিত্রীকে অন্য একটি শাড়ি পরিয়ে দিয়ে বাইরে নিয়ে আসে। দূর সোফাতে বসে আছে খ্যাত গরিব কাজের ছেলে অরহান আশেদ। তাকে দেখলে অরিত্রী অনেক রাগ উঠে যায়, যাকে কিনা সহ্য করতে পারেনি কখনো অরিত্রী। অথচ তার সঙ্গে আজকে ওর বিয়ে হচ্ছে। বাড়িতে কেবল বাড়ির লোকজন ছাড়া কেউ নেই।
অরিত্রীকে অরহানের পাশে বসানো হয়, কাজে আসে। তারপর বিয়ের কাজও সম্পূর্ণ হয়। অরিত্রী আর অরহানের বিয়ের কাজ সম্পূর্ণ হয় বিলাসবহুল এয়ারপোর্টের মালিকের মেয়ের সাথে। একদম নগণ্য একটা কাজের ছেলের বিয়ে হয়েছে, এটা পরিবারের লোকেরা ছাড়া কেউ জানে না। এমন কিছুর খবরের জন্য মিডিয়ার লোক ওত পেতে থাকে, কারণ মেহরাব সাহেব দেশের একজন বড় বিজনেসম্যান আইকন। তাকে নিয়ে সবসময় পজিটিভ কিছুই ছাপানো হয়ে থাকে পত্রিকাতে। তার ক্যারিয়ারে কখনো তিনি মাথা নিচু করে থাকতে হয়নি এমন কোনো কাজ করেননি। বিরাট বড় কোম্পানি তার, সেখানেও তিনি গর্বের সাথে কাজ করে থাকেন। কিন্তু তার এই মেয়ে এমন একটা কাজ করে বসেছে যেটা ভাবলে মেহরাব সাহেব ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। যেহেতু তিনি বিজনেস আইকন, তার হ্যাটার্সরা থাকবেই। আর মেহরাব হ্যাটার্সদের নিয়ে প্রজেক্ট ডিল করে যাতে তারা মেহরাবকে ভালোবাসতে পারে। আর মেহরাবের বড় হ্যাটার্স ছিল আকাশ সাহেব, যে কিনা অলরেডি মেহরাবের মেয়ের কথা জানে। এটা নিয়ে তিনি কি করবে, বা তার সামনে মেহরাব যে আজীবন মাথা নিচু করে থাকতে হবে, সেটা ভাবেই মেহরাব সাহেবের মনে তার মেয়ে অরিত্রীর উপর রাগ জমে থাকে। শাস্তিটা যেন মনে হতে থাকে আরও কম হয়ে গেছে। অরিত্রী বাসের ঘরে বসে আছে, অরহান এখনও আসেনি। সে তার ঘরেই বসে। মাহিমা বেগম তার সামনে আসলো, নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাহিমা কিছু বলতে যাবে, তখনই অরহান বলল, মা, আমার সাথে এমন কেন করলে? তুমি জানো না বড় স্যারের মেয়ে কেমন অহংকারী, জেদি আর বদমেজাজি। আমাদের সবার সাথে কেমন বাজে ব্যবহার করে দেখোই তো। আর তাছাড়া মেয়েটার পেটে অন্যের বাচ্চা। তুমি কিভাবে পারলে মা এমন মেয়ের সাথে আমাকে বিয়ের জন্য রাজি করাতে বা নিজে রাজি হতে? দেখো বাবা, তোর বাপ যে ছিল সে আমাকে রেখে চলে যায়, তোকে নিয়ে কষ্টে বেঁচে থাকি। পাশে দাঁড়িয়েছিলেন অরিজিতের বাবা মা, ওনাদের আবদার অনেক বেশি, ওনাদের অনুরোধ কিভাবে ফেলবো? তাই বলে আমার জীবনটা একটা জাহান্নামের ভিতরে ফেলে দিলে? এর থেকে তো এই বাড়ির গাড়িগুলো যে গ্যারেজ আছে সেখানে মাসুদ কাকু কাজ করে। তার মেয়ে সিনথিয়া অনেক ভালো আছে। মেয়েটা আমার থেকে একটু সিনিয়র হলেও আমাকে সে পছন্দ করে। তুমি বড়লোক ঘরের মেয়েকে আমার গলায় ঝুলালে। বেশি কথা বলিস না তো, যা, বৌমা অপেক্ষা করছে। মানুষ কি বলবে যে বিয়ের পর দুজন দুজনার ঘরে? যা এখান থেকে। অরহান বের হলো তার ঘর থেকে। মনটা খারাপ, ওর কী করবে বুঝতে পারছে না। সে গুটি গুটি পায়ে হেঁটে রুমে অরিত্রীর দিকে এগিয়ে যেতে থাকে। দরজার কাছে আসতেই অরিত্রী কাজিনদের থেকে শুনতে পায়, কিরে ছোট লোকের জাত, বড়লোক ঘরের মেয়েকে তো চান্সে বিয়ে করে ফেললি। এখন তো তোরই সুখ। দেখিস আবার রাজত্বটাও হাতানোর চেষ্টা করিস না। তোরই তো কপাল রে। নিজের চেহারার দিকে তাকিয়েছিস কখনো? দেখতে কালো, তার উপর খ্যাত, জঘন্য চেহারা। তুই কিভাবে পারলি অরিত্রী আপুর সাথে বিয়ে করতে? যা যা, ভেতরে যা, সাবধানে কাজ করিস। অরহান মাথা নিচু করে নেয়। আসলে সত্যি কথা, অরহান ছেলেটা দেখতে কালো, ঠিক কালো না শ্যাম বর্ণের। কিন্তু সুন্দরী বড়লোক ঘরের মেয়েরা কখনো এমন ছেলেকে পছন্দ তো দূরে থাক, অপছন্দের লিস্টেও রাখবে না। প্রচণ্ড মন খারাপ আর কাপা কাপা হাতে দরজা খুলো অরহান। বিছানায় বসে আছে অরিত্রী, পুরোটা পরে আছে দামি বেনারসিটা, আর অরিত্রীর গায়ে সাধারণ একটা শাড়ি। তবু এটার দাম অনেক বেশি। অরহান ধীরে পায়ে এগিয়ে যায় অরিত্রীর দিকে। বিছনার এক কোণাতে বসতেই অরিত্রী ঘুরে তাকিয়ে চিৎকার করে বলে, শালা, ওঠ বিছানা থেকে। কুত্তার বাচ্চা, তোর এত সাহস কি করে হলো আমার রুমে অনুমতি ছাড়া ঢোকার? আমার বিছানায় বসার সাহস পেলি কোথায়? জানোয়ার কোথাকার! কি ভাবছিস হ্যাঁ? বাবা তোকে আমার জামাই করেছে বলে তোর বুকে আমি ঝাঁপিয়ে পড়ে বলবো আমাকে কলঙ্কের দাগ থেকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ? হারামের বাচ্চা, লোভী জাত, ছোট লোক। আমার জুতা মোছার যার যোগ্যতা নেই সে আমার বর হয়েছে। নিজের দিকে তাকিয়েছিস? আমাদের বাড়ির গ্যারেজের লোকেদের চোখে মুখে যে মোবাইলের কালি লেগে থাকে, তোর চেহারাটাও ঠিক অমন। দূরে যা আমার থেকে। অরহান দূরে সরে বসে। বুকের ভিতরটা ওর কাঁপতে থাকে। মাথা নিচু করে নিয়েছে সে। চোখের কোণায় জল জমতে শুরু করেছে। অরহানের হাত পা কাঁপছে অনেক। কি বলবে সে বুঝতে পারছে না। প্রথমবার কেউ তাকে এতটা অপমান করলো।
যদিও নিজের চেহারা শ্যামবর্ণ হওয়াতে সবসময় মেয়েদের থেকে দূরে থেকেছে, মাহিমা বেগম যত কষ্টই হোক ছেলেকে পড়াশোনা করিয়েছে। অরহান কখনো কারোর সাথে সেভাবে মেশেনি। অরহান অরিতির দিকে তাকালো। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, গায়ের রংটা দুধে আলতা, চেহারাতে কোনো খুঁত নেই। অরিত্রী রাগলেও যে সুন্দর লাগে সেটা কখনো অরহান খেয়ালে করেনি। করবেই বা কী করে, মালিকের মেয়ে সে। তার দিকে তাকানোর জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে। অরহান কখনো কল্পনা করেনি অরিত্রী তার বউ হবে। কি দেখছিস? হ্যাঁ, আমার দিকে তাকাবিও না তুই। তোর তাকানোতে আমার বমি আসে, নিজেকে অসুন্দর মনে হয়। নিচের দিকে তাকা, দেখ আমার দামি 50,000 টাকার শাড়ি পরে আছে। এটার যোগ্য তুই না? তোর থেকেও সে দামি, তবুও দেখ সে নিচে পড়ে আছে। আমি একবারের জন্যও শাড়িটা ধরিনি। আমার যেখানে মনটাই বিয়েতে নেই সেখানে শাড়ি কেন পরবো? এই শাড়ি সেদিনই পরবো যেদিন আমার মনের মতো বিয়ে হবে। কি ভাবছিস তোকে বর হিসেবে মানবো? না, কখনো না। টেবিলের দিকে তাকা, একটা পেন আর পেপারস পড়ে আছে, যা ওটা হাতে নিয়ে পড় তুই। অরিত্রীর কথাগুলো অরহানের বুকে তীরের মতো বিঁধে থাকে। শীতের ভিতরে সে ঘামছে। খুব ধীরে পায়ে সে টেবিলের দিকে যায়। একটা পেন রাখা, আর পেনের নিচে কাগজ, সেখানে হাতে লেখা অনেকগুলো লাইন আছে। অরহান সেটা হাতে নেয়। কেউ জানে না অরহান পড়াশোনা করে। অরিত্রী বলল, সেখানে কি লেখা জানিস? ওহ, তুই তো পড়তেও পারিস না। শোন, পেপারটা হলো একটা কন্ট্রাক্ট পেপার। আমাদের বিয়েটা কাগজে কলমে, মন থেকে আমি মানি না, তবুও আমার জন্য কন্ট্রাক্ট বিয়ে দরকার। প্রথম লাইনে লেখা 1 বছর আমাদের প্রথম লাইনে লেখা 1 বছর আমাদের এই বিয়েটা কন্টিনিউ করতে হবে। তারপর আমার ব্যাপারে কোনো কিছু বলা যাবে না, বাইরের কাউকে কখনো বলা যাবে না আমাদের বিয়ে হয়েছে। কেউ জানবে না আমরা স্বামী স্ত্রী। কখনো স্বামীর অধিকার দেখানো যাবে না, কারো পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না। আমার ঘরে অনুমতি ছাড়া আমার কাছেও আসা যাবে না। তুই সোফাতে ঘুমাবি, আমি কখন বাইরে যাব না যাব, কার সাথে ঘুরবো, কার সাথে থাকবো, সেসব নিয়ে কখনো কথা বলা যাবে না। তোর ক্ষেত্রেও সেটা একই থাকবে। যদি তোর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আরেকটা কথা, বাবার সামনে আমার সাথে বউ হিসেবে কথা বলবি। সাইন কর। ওহ, তুই নাম লিখতে পারবি তো? অরহান কোনো কথা না বলে পেপারে কোণেতে সাইন করে অরিত্রীর দিকে বাড়িয়ে দেয়। অরিত্রীও সাইন করে নিল। তারপর পেপারসটা অরিত্রীর শোকেসে তুলে রেখে বিছনায় এসে বসলো। অরহানের অনেক কানে পাচ্ছে। অরিত্রীর সামনে থেকে যদি সে চলে যেতে পারত, কিন্তু লজ্জাতে বসা থেকেও উঠতে দাঁড়াতেই পারছে না। সে সপাটেই বসে আছে। রুমের এক পাশে 3টে সোফা। অরহান সেখানে গিয়ে বসলো। অরিত্রী শুয়ে পড়ে বিছানায় কম্বল মুড়ি দিয়ে সে কাঁদতে থাকে। বারবার নিবিড়ের কথা মনে পড়ছে ওর। ফোনটাও কাছে নেই যে তাকে কল করবে। নিবিড়ের সাথে ওর সম্পর্ক 1.5 বছরের বেশি। দুজনে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু সব কিছু যে এভাবে এলোমেলো হয়ে যাবে কখনো ভাবতেই পারেনি অরিত্রী। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেহরাব। পিছনে আমিনা বেগম এসে দাঁড়ালো। মেহরাব সাহেব সিগারেট খাচ্ছে। সন্ধ্যা থেকে তিনি রুম থেকে বের হয়নি। বিয়ের আসরে তো ছিল না। আমিনা বেগম পাশে বসে মেহরাবকে বলল, ছেলের সাথে ঘুমাবে না? অরিত্রীর বিয়ে অনেক হবে। রাত হয়েছে। ঘুম আসছে না। 30 বছরের কেরিয়ার, আমি এই প্রথম আকাশের সামনে মাথা নিচু করে চলবো। তাকে কখনো কিছু বলতেও পারবো না। প্রজেক্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, যেটার জন্য আমি 1 কোটি টাকা লাগিয়েছিলাম। হাতছাড়া হয়েছে, সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আমার সম্মান, বড় মুখ করে আমি মিডিয়ার সামনে কথা বলতাম, সেটা আর পারবো না। তোমার মেয়ের সাথে আমি কখনো কথা বলবো না। আর যে ছেলের সাথে সে এসব করেছে, ওই ছেলেকে আমি মেরে ফেলবো। নাজিমকে বলেছি ছেলেটাকে খুঁজে বের করতে। কি পাগলামি করছো? ওই ছেলের সাথে তো বিয়ে দিতে পারতে মেয়েটাকে। না, সে তো এটাই চেয়েছিল, বিয়ে ভেঙে ওই ছেলেকেই বিয়ে করবে, সহজ পথ অবলম্বন করবে। ভাবছিল মেনে নিব, কিন্তু না, সেটা আমি করব না। সে সন্তান হয়ে যদি জিদ দেখাতে পারে, আদর দিয়েছি বলে সেটার ফায়দা নিতে পারে, তবে আমি বাবা হয়ে কেন পারবো না উল্টো জিদ দেখাতে? আমরা কি তাকে ভালোবাসিনি? আমরা কি তার স্বাধীনতা দেইনি? ওর বোঝা উচিত ছেলেদের গায়ে কখনো কলঙ্ক লাগে না, কিন্তু মেয়েদের যদি সামান্য কলঙ্কও থাকে, সে মেয়ে মূল্যহীন। মেয়ে হয়েছে সে, তার উচিত ছিল নিজেকে সামলে রাখা। তার অন্যায় আবদার, তার বেপরা চলাফেরাতে
তো সাপোর্ট করতে পারি না, তাই না? তার অন্যায় আবদার, তার বেপরা চলাফেরাকে তো সাপোর্ট করতে পারি না, তাই না? আমাদের বোঝা উচিত ছিল যে সন্ধ্যা জন্মের পর টাকার মুখ দেখে সুখ খুঁজে পায় সে কখনো জীবনের মানে বোঝে না। জীবনের মানে বোঝে অরহান, আর তার জন্যই মেয়েটাকে ওর সাথে বিয়ে দিয়েছি। কিন্তু অরহানের কথা ভাবলে না, তোমার এই মেয়েকে সে কিভাবে মেনে নিয়ে থাকবে? তারও তো ইচ্ছে আছে অনেক কিছুর। অরহানকে চিনি, সে বেয়াদব নয়, সম্মান করে ছেলেটা। দুটো চর খেয়েও কখনো সে বড় কথা বলে না। তোমার মেয়েকে নিয়ে আমি কিছু শুনতে চাই না, ঘুমোতে যাও। তাকে যে মারেনি এটাই তার কপাল। যাও সামনে থেকে। আজকে থেকে তোমার মেয়ে যেন আমার সামনে না আসে, তাকে জানিয়ে দিও। আমিনা বেগম তার হাজবেন্ডের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। তার যে কিছুই করেন নেই। আসলেই ঐতিকে তিনি ভালোবাসতেন অনেক, কিন্তু এভাবে বকে যাবে সন্তান। সুখের সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। আমিনা বেগম চলে আসে, বিছনায় এসে চোখ বন্ধ করে, কিন্তু ঘুম আসে না। দুদিন ধরে ঘুম নেই চোখে ওদের। তারপর সকাল হয়। আমিনা বেগম অরিতিদের ঘরের দিকে আসে। ঘরের দরজা আধ খোলা। সকাল 10টা বেজে গিয়েছে। উনি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। অরিত্রী ঘুমাচ্ছে, গায়ের শাড়িটা আগের মতোই আছে, কিন্তু অরহান নেই। অরহান তার মায়ের সাথে কাজ করছে। সে এই বাড়ির কাজের ছেলে। তার মাকে সে হেল্প করে টুকটাক। থাকা খাওয়া ফ্রি। মা ছেলে মিলে মাসে 20,000 টাকা বেতন পায়। তাতে অরহানের পড়াশোনা খরচ চলে যায়। আমিনা বেগম টেবিলে অরিত্রীর ফোনটা রাখে। তারপর অরিত্রীকে ডাকতে সে দ্রুত উঠে বসে। ঘুমের ঘোর কাটতে সে দেখতে পায় ওর মা দাঁড়িয়ে আছে। অরিত্রী বলে, আমি বের হব। আমার ফোন কোথায়? নিবিড়কে কল দিব। দেখ অরিত্রী, তোর বিয়ে হয়েছে, ভুলেও আর কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আমি এই বিয়ে মানি না। যাও রুম থেকে। আমিনা বেগম চলে যায় রুম থেকে। অরিত্রী ফোন অন করে, নিবিড়কে কল দেয়। কয়েকবার বাজার পর নিবিড় ফোন রিসিভ করলো। অরিত্রী কাঁদতে থাকে। নিবিড়, কেমন আছো? তোমাকে অনেক মিস করছি। আমি তোমার কাছে যেতে চাই। ওহ, অরিতি বলছো? তা কেমন কাটলো বাসর রাত? নিশ্চয়ই অনেক ভালো। যেটা আমার সাথে হওয়ার কথা ছিল সেটা তুমি অন্যের সাথে করে ফেলেছো। অনেক মজা পাইছো, তাই না? কি যা তা বলো। হ্যাঁ, কোথায় আছো? দেখা করব আমি। আমি আর কোথায় থাকবো? যেখানে থাকি সেখানেই আছি। আমি আসছি। অরিত্রী গোসল করে রেডি হয়ে নিল। ওড়না ছাড়া ওয়ান পিস ড্রেস পরে চুলগুলো সুন্দর করে বেঁধে নিল। হালকা সাজুগুজু করেছে সে। ভ্যানিটি ব্যাগ নিয়ে বের হলো অরিত্রী। খাবার টেবিলে সবাই বসে আছে, মেহরাব সাহেব ছাড়া। আমিনা বেগম তার বৌমাকে দেখে এগিয়ে আসে। মুচকি হেসে তার বৌমাকে বলল, কেমন আছে বৌমা? কাজের লোকের মুখে এমন কথা শুনে অরিত্রীর আরো রাগ বেড়ে যায়। সে চিৎকার করেই বলে, কি বললেন আপনি? বৌমা? আপনার ওই ছোট লোক ছেলের বউ আমি? হ্যাঁ, সেটা কাগজে কলমে, কিন্তু মন থেকে নয়। আমাকে বৌমা বলে যদি আর একবার ডেকেছেন, আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিব বলে দিলাম। আর আপনাকে মুরব্বি বলেও মানব না। দূরে যান, আমার কাছে আসবেন না। অরিত্রী, অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। হ্যাঁ, আমি বেয়াদব। তোর বাবা আসছে কিন্তু। আমি গেলাম, ফিরতে দেরি হবে। আমেনা, তোমার মেয়ে কোথায় যাচ্ছে? মেহরাবের কথা শুনে অরিত্রী দাঁড়িয়ে পড়ে। আমিনা বলে, বাইরে যাচ্ছে। ও, বাইরে? একা কেন? অরহান কোথায়? ওকে সাথে করে নিয়ে যেতে বলো। মা, আমি একা যাব। বন্ধুদের সাথে দেখা করতে যাব। সেখানে কাজের ছেলের কোনো কাজ নেই। সে কাজের ছেলে নয়, সে তার বিয়ে করা হাজবেন্ড। এখন থেকে বাইরে কোথাও গেলে তাকে সাথে করে নিয়ে যাবে। তোমার মেয়ে বেশি বেয়ারা হলে আমি তার আরও কঠিন ব্যবস্থা নিতে পারি, জানিয়ে দিও। অরিত্রী, দাঁড়া, অরহানকে ডেকে দিচ্ছি। অরিত্রীর রাগে নাক ফুলিয়ে ফেলে। ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। বিরক্তিকর অনুভূতি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। অরহান আসে মেহরাবের সামনে। স্যার, ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমার বউ বাইরে যাচ্ছে, তোমাকে বলেছে? মানে না, মানে হ্যাঁ বলেছে। তাহলে তুমি রেডি হওনি কেন? যাও ওর সাথে। আমেনা, তোমার মেয়ের গাড়ির চাবি অরহানকে দাও, সে গাড়ি চালাতে পারে দারুণ। মা, আমি একা যেতে পারবো, কারোর দরকার পড়বে না। আমেনা, ওর থেকে ক্রেডিট কার্ড, গাড়ির চাবি আর রুমে যত ড্রেস আছে সব কিছু নিয়ে নাও। দেখি সে একা কত দূর যেতে পারে। অরিত্রীর রাগে আরো লাল হয়ে যায়। অরহান একটা খুব কম দামি টি শার্ট আর প্যান্ট পরে মেহরাবের সামনে আসে। আমিনা বেগম এসে অরহানের হাতে গাড়ির চাবিটা দিল।
অরহান দ্রুত বের হয় বাড়ি থেকে। পিছনে অরিত্রী চুপচাপ হেঁটে আসতে থাকে। অরহান গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়েও সিনথিয়ার সাথে দেখা হয়। তারা জানেই না অরহান আর তাদের মেমের বিয়ে হয়েছে। অরহান গাড়ি নিয়ে বাইরে আসে। তারপর অরিতির সামনে এসে গাড়িটা থামায় অরহান। গাড়ি থেকে নেমে অরিতির সামনে আসলো অরহান। অরিতি করে কথা ছাড়াই অরহানের গালে একটা চড় মারে। অরহান মাথা নিচু করে নেয়। সিনথিয়া তাকে দেখে সেদিকে। অরিত্রী রেগে বলে, তোর জন্য আজকে আমার এই অবস্থা। তোর মতো একটা ছোট লোককে সাথে আমার এখন বের হতে হচ্ছে। তোকে দেখলেই আমার এতটা রাগ উঠছে, ধুর, ভালোই লাগে না। শোন, তুই আমার ড্রাইভার হয়ে আমার সাথে যাবি। এর বেশি কিছু তোকে যেন না করতে দেখি। আচ্ছা ম্যাম। অরহান দরজা খুলে দেয়। অরিত্রী উঠে বসলো গাড়িতে। অরহান দ্রুত ড্রাইভিং সিটে বসে। অরিত্রীর ঠিকানা বলে কাজ বন্ধ। অরহান গাড়ি স্টার্ট দিয়ে সেই দিকে যায়। সব লস হয়ে গেছে আমার। মেহেরাবের সাথে যদি আমার পরিবারের সম্পর্ক তৈরি হতো, তাহলে আজকে আমি হতাম ইন্টারন্যাশনালি বিজনেস আইকনের একজন। আজকে গ্রুপের সাথে একা টক্কর দিতে পারতাম। আকাশের কথা শুনে তার কোম্পানির সবাই চুপ হয়ে গেছে। আকাশ হলো মেহরাব সাহেবের পরের একজন বিজনেসম্যান। এসকে গ্রুপে যত কোটি টাকার প্রজেক্ট আছে সব কিছু দেখে দুজন লোক, মেহরাব আর আকাশ, দুজন প্রজেক্ট হাতে নেয়। এই দুজনেই দুই কোম্পানির থেকে যত প্রোডাক্ট লঞ্চ করে সব কিছু কিনে নেয় এসকে গ্রুপের মালিক। তবে এইদিকে এগিয়ে মেহরাব। এসকে গ্রুপের মালিক বাংলাদেশি হলেও বিদেশের সব কিছু। তারা একসাথে অনেকগুলো পণ্য নিয়ে আন্তর্জাতিক মার্কেট ধরে রেখেছে। তবে মজার ব্যাপার হলো এই এসকে গ্রুপটা বেশি দিন হয়নি কোম্পানি লঞ্চ করেছে, মাত্র 3 বছর হয়েছে। আর তাতে ওরা বিলিয়নে পৌঁছে গিয়েছে। এসকে গ্রুপ প্রতিষ্ঠার পিছনে গল্প সবারই জানা। ছোট থেকে তারা মাত্র কয়েক বছরে কিভাবে বড় কোম্পানিতে পৌঁছেছে এটা যেন স্বপ্নের মতো। বিজনেস মাইন্ড বেশ দক্ষ এই গ্রুপের মালিকের, কিন্তু এখনও তিনি দেশে আসেনি। তার ম্যানেজার সব কিছু হ্যান্ডেল করে। এই প্রজেক্টটা ঠিকঠাক হলে তবেই সেই মালিক দেশে আসবে, কোম্পানির উপরে ইনভেস্ট করবে সরাসরি। কিন্তু মেহরাব এই প্রজেক্ট হাতছাড়া করলো। কি করবে বুঝতেই পারছে না মেহরাব। ওই দিন আকাশ প্রজেক্ট পেয়েও ঠিক সুবিধা করতেই পারছে না, কারণ মেহরাব সাহেব যে প্ল্যানিং ছিল তাতে ওদের কোটি টাকা আসতো, কিন্তু এখন সেটা সম্ভব নয়। আকাশ বলে, আমাদের এখন একাই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। সবাই কাজ করো। মেহেরাবকে তো আমি দেখে নেব, তাকে আমি সবসময় আমার নিচে রাখবো এখন। আকাশ কথাটা বলে বের হয়। ঠিক তখনই কতগুলো মিডিয়ার লোক এসে আকাশের সামনে দাঁড়ায়। আরিফ নামের একজন সাংবাদিক প্রশ্ন করে, স্যার, আপনার ছেলের সাথে এআই গ্রুপের মালকিন মেহবাবের মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল গতকাল। আপনারা কেন যাননি? এই বিয়ে নিয়ে কোনো কথা বলিনি। আপনারা কি বিয়ে করাতে চাননি? দেখুন, এটা আমার পারিবারিক বিষয়, তাই এটা নিয়ে কথা বলতে ইচ্ছে নেই। তবে পারিবারিক কিছু সমস্যার কারণে বিষয়টা এখন আর এগিয়ে নিচ্ছি না। কেমন সমস্যা? ছেলের বা মেয়ের কোনো এফআইআর আছে নাকি বিজনেসের টুইস্ট নিয়ে সম্বন্ধ বন্ধ করে দিলেন? কিছুটা বিজনেস বিষয়। আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই। স্যার। আকাশ আর দাঁড়ালো না, সেখান থেকে দ্রুত চলে আসে। মেহরাব সাহেবের টিভিতে এইসব নিউজ দেখছিল। মেহরাব সাহেব অ্যাসিস্ট্যান্ট নীরাকে বলে, স্যার, আকাশ কিছুই প্রকাশ করলো না। জানি কেন করেনি। কেন স্যার? কারণ সে চেয়েছে আমি যেন সবসময় তার সামনে মাথা নিচু করে থাকি। এই জন্য সে কাউকে কিছু বলবে না। আমাদের প্রজেক্টের কি হবে? দেখি। হঠাৎ মেহরাবের ফোনে একটি কল আসে। এসকে কোম্পানির ম্যানেজার ফাহিম কল দিয়েছে। তাড়াতাড়ি মেহরাব সাহেব কলটা রিসিভ করে। হ্যালো স্যার। আমাদের বস চাচ্ছিল দেশে আসবি, আপনার সাথে বিজনেস ডিল করবি। আপনার আগামী 5 বছরে যত প্রজেক্ট আছে সবগুলো আমার বস নিতে চাচ্ছে। আপনাদের কোম্পানি তৈরি পোশাক বেশ উন্নত আর কোয়ালিটিফুল। আপনাকে আগে যে দাম দিয়ে কেনা হতো তার থেকে আরও 10% মূল বাড়িয়ে কিনতে চাচ্ছে বস। আপনাকে জানিয়ে রাখলাম। রিয়েলি স্যার? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কবে আসবে তিনি? আপনাকে জানাবো। রাখি এখন।
ফাহিম কল কেটে দেয়। ফাহিমের পাশেই ছিল তার বস বসে। এসকে কোম্পানির মালিক শুভ্র বিজনেস ছাড়া কিছু বোঝে না। অল্প বয়সে এই জায়গাতে এসেছে সে। এর পেছনে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে তার। প্রথমে বড় কোম্পানি থেকে পণ্য কিনে দেশের ভিতরে বিক্রি করত, কিন্তু সেটা প্রসারিত হয়ে এখন বিদেশেও বিক্রি করে থাকে। শুভ্রার এসকে কোম্পানির দেশ থেকে পণ্য কিনে আন্তর্জাতিক মার্কেট আবার কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এভাবেই এসকে কোম্পানি এখন বিশ্বের কাছে বিশেষ পরিচিত। অরিত্রী আসলো ঘাসবনে। গাড়ি থামায় অরহান। অরিত্রী গাড়ি থেকে নেমে পাশের বেঞ্চের দিকে এগিয়ে যায়, যেখানে নিবিড় বসে আছে। অরহান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অরিত্রী গিয়ে সোজা নিবিড়কে জড়িয়ে ধরে। অরহান চুপচাপ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। অরিত্রীকে সরিয়ে দেয় নিবিড়। অরিত্রীর সামনে দাঁড়ালো। নিবিড়, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমার বিয়ে হয়েছে কালকে, কিন্তু আমি এই বিয়ে মানি না। বাড়িতে এই ঝামেলা শেষ হতে বছরখানেক তো লাগবেই। এর মধ্যেই আমি অহানকে ডিভোর্স দিয়ে দিব। ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে। আমি শুধু তোমাকেই ভালোবাসি, অনেক বেশি। নিবিড় বসা থেকে উঠে দাঁড়ালো। অরিত্রীর দিকে তাকে মুচকি হাসে। অরিত্রীও হাসে, কিন্তু অরিত্রীর হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। নিবিড় যা বলল তা শোনার জন্য অরিত্রী একদমই প্রস্তুত ছিল না। নিবিড় বলল, কেমন মজা হলো বাসর রাত? মানে কেমন আদর সুখ পেলে? কি বলতে চাচ্ছ? বোকা নাকি তুমি? কেমন সুখ দিল তোমার ছোট লোক কাজের ছেলে বর? অনেক আদর দিয়েছে তাই না? বেশ সুন্দর একটি রাত কাটিয়েছো তার সাথে। আমাকে তো কখনো গায়ে টাচ করতে দিতে না। ভালোবাসা কিসের, হ্যাঁ? যে ভালোবাসাতে একে অপরকে চুমি দিতে পারবো না, তোমার বিশেষ জায়গাতে টাচ করতে পারবো না, সেটা কোনো ভালোবাসা না। কি বলছো তুমি? বোকা সাজার দরকার নেই। ভালোবাসা ছিল না তোমার প্রতি। সত্যি বলতে তোমার বাবা বড় লোক। তুমি 2 হাত ভরে খরচ করতা আমার জন্য। সেটার জন্য মূলত তোমার কাছে আসা, তোমাকে ভালোবাসার নাটক করা। এখন তুমি বিবাহিত, তোমার শরীরে অন্য কারো ছোঁয়া। তুমি এখন ব্যবহৃত মেয়ে। তোমাকে এখন গ্রহণ করার ইচ্ছা আমার নেই। করতে পারি যদি তুমি বাড়ি ছেড়ে চলে আসো আর সাথে 10 কোটি টাকা আনতে পারো, তবেই তোমাকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। সারা রাত স্বামীর আদর খেয়ে চেহারাটা তো অন্যরকম করে ফেলেছো। ব্যথা পেয়েছিলে বাবু? অনেক মজা না? এরকম অনেকবার করেছি। মানে সবগুলো এক্সের সাথে আমার শোয়া শেষ, শুধু তুমি বাকি ছিলে। অনেক চেষ্টা করেও তোমাকে বিছানাতে আনতে পারিনি। কিন্তু তুমি একটা সেই রকমের জিনিস, তোমার শরীর চেপাবে সে একবারও ছাড়বে না। শালা কাজের ছেলেটার কপাল তোমার মতো এমন একটা মাল পেয়েছে। ও পাগল হয়ে যায়নি সে? দেখি কোথায় কোথায় কামড় দিছে। অরিত্রীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। নিজেকে আর ধরে রাখতে পারল না। গায়ে যত শক্তি ছিল সব কিছু দিয়ে নিবিড়ের গালে একটা চর মারে অরিত্রী। নিবিড় চর খেয়ে চোখে যেন তারা দেখতে পায়। অরিত্রী চিৎকার করে বলে, হারামি জানোয়ার, তোর কথা মতো আমি নিজেকে কলঙ্কিত করেছি। সাব্বিরদের পরিবারের কাছে কল করে আমি মিথ্যে কথা বলেছি যে তোর বাচ্চা আমার পেটে, যাতে করে আমার বিয়েটা ভাঙে আর তোর কাছে যেতে পারি। তোর সাথে একসাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম। তোর কথা শুনে নিজেকে খারাপ বানিয়েছি পরিবারের কাছে। তোর জন্য আমি মিথ্যে বলেছি। সব কিছু রেডি ছিল রে। আমার নামে যত টাকা ছিল সেটা তোর 10 কোটির থেকেও বেশি। ভাগ্যিস আমার বিয়ে হয়েছে, না হলে তোর মতো শয়তানকে আমি চিনতে পারতাম না। আর শোন, অহানকে আমি তোর জন্যই কাছে আসতে দেইনি। সব কিছু তোর জন্যই ছিল, কিন্তু তোর চিন্তা ভাবনা এতটা নীচ, এতটা জঘন্য আমি কখনো কল্পনাও করিনি। আমার চেহারার হাল দেখে মন্তব্য করলি না? এটা কেন হয়েছে জানিস? তোর জন্য কাঁদতে কাঁদতে। ছোট লোক কোথাকার, আজকের পর থেকে তোকে আমি আমার সামনে কখনো যেন না দেখি। আমার দেওয়া শার্ট, টি শার্ট, আইফোন সব ফেরত দিবি, না হলে তোকে আমি এক্ষুনি পুলিশে দেব। আমার ওপর নির্যাতনের জন্য এক্ষুনি ফেরত দে জানোয়ার। অরিত্রীর কথা শুনে নিবিড় অরিত্রীর পা জড়িয়ে ধরে নিবিড় বলে, জান সরি, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি এত ভালোবাসো আমাকে। আমার ভুল হয়ে গেছে।
সর কুত্তার বাচ্চা, একদম ধরবি না, না হলে তোকে আমি জুতা দিয়ে মারবো। প্লিজ এভাবে যেও না অরিতি, আমাকে মাফ করে দাও। অরিতি পা থেকে জুতা খোলে, তারপর নিবিড়ের গালে জোরে জোরে মারতে শুরু করে। অরিতি জুতা ফেলে দিয়ে বলল, তোর গিফট দিলাম, ওই জুতাও আমি পরবো না, তোকে সব কিছু দান করে দিলাম, শালা হারামি। অরিত্রী কথা বলে সোজা চলে আসে গাড়ির কাছে। সে কাঁদছে। অরহান দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী গাড়িতে উঠে বসলো। নিবিড় আর অরিত্রীর সম্পর্ক 1.5 বছরের। 1.5 বছরে অরিত্রী নিবিড়ের হাত খরচা যা যা লাগে সব কিছু নিজ থেকেই দিয়েছে। কিন্তু হঠাৎ করে মেহরাব সাহেব আকাশের ছেলের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। অরিত্রী বাসাতে মানাতে পারেনি বলে নিবিড়কে সব কিছু জানায়। তখন নিবিড় জানিয়েছিল ওই পরিবারের কল করে অরিত্রী যেন বলে তার পেটে নিবিড়ের বাচ্চা। অরিত্রী কোনো কিছু না ভেবে, পরিবারের মান সম্মানের কথা না ভেবেই নিবিড়ের কথা মতো কাজটা করে। অথচ নিবিড় আজকে অরিত্রীর ভালোবাসাকে এইরকম মূল্য দিল। অরিত্রী নিজেকে সামলাতে পারে না, সে একধারে কেঁদেই চলেছে। অরহান গাড়ি ঘুরিয়ে অরিত্রীকে বলে, ম্যাম, এখন কোথায় যাব? জাহান নামে। আমি মরতে চাই, তোর যেদিকে মন চাই নিয়ে যা, যেন আমি মরতে পারি, যেখানে সহজে। আচ্ছা ম্যাম। অরহান গাড়ি চালাতে থাকে। 30 মিনিট পর অরহান একটা জায়গাতে এসে গাড়ি থামায়। অরহান গাড়ি থেকে নামে, অরিত্রীকেও নামতে বলে। অরিত্রী নেমে অবাক হয়। ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা কখনো দেখেনি অরিত্রী। একটা বিরাট বড় ফুলের মাঠ, অনেক মানুষ আছে, তবে পরিবেশটা অতটাও সরগোলপূর্ণ নয়। ফুলের বাগানের চারপাশে লেখা ফুল ছাড়া সম্পূর্ণ নিষেধ। জমির কোনায় খুঁটিতে সিসি ক্যামেরা লাগানো। একটা বেঞ্চে গিয়ে বসলো অরহান। পিছনে একটি পুকুর। পুকুরটা যে পদ্ম পুকুর নামে পরিচিত সেটা আর বলা লাগে না। অরিত্রী কয়েক মিনিটে মন ভালো হয়ে যায়। সে এসে অরহানের বেঞ্চে বসলো। অরহান উঠে দাঁড়ায়। অরিত্রী চুপচাপ বসে সামনের ফুল বাগানের দৃশ্য দেখছে। অরহান দূরে এসে তার বাটন ফোনটা বের করে চাপতে থাকে। বাবা, এখন কি হবে? আমাদের মিডিয়াকে জানানো উচিত যে মেহরাবের মেয়ের সাথে আমার কেন বিয়ে হয়নি। এখন নাই, প্রজেক্টের কাজ সে পাবে না। প্রথমে এখান থেকে লস খাবে, এবার অ্যাওয়ার্ড শোতে উইনার হব আমি, তারপর ওর পর্দা ফাঁস করব। তাকে ক্ষতি করতে হবে, না হলে সে কখনো নিচে নামতে পারবে না, আর আমরা কখনো উপরে উঠতে পারবো না। এসকে গ্রুপ কোনো কাজের জন্য 1 নম্বর কোম্পানিকে হায়ার করবে। আমাদের জন্য অফার কম, আমরা প্রফিট আয় করতে পারি না এখানে। ঠিক বলেছিস। ওর মার্কেট ভ্যালুতে ধস নামিয়ে দিতে হবে। একটা মিটিং করতে হবে আমাদের ইনভেস্টরদের নিয়ে, তবে পণ্যের দাম কিছুটা কমিয়ে দিতে হবে। বাবা, এতে তো আমরা লস করব। না, লস হবে না। পণ্যের দাম কমিয়ে বাজারে ছাড়বো। তারপর মেহরাবের কোম্পানি ডাউন খাবে, একই পণ্য কম দামে আমরা বিক্রি করব। বেশি বিক্রি বেশি লাভ। মাল পরে থাকার চেয়ে অল্প দামে বিক্রি করাটাও একটা কাজ, তবে সেটা সময় ও সুযোগ বুঝে। পণ্যের দাম যখন হু হু করে বাড়তে শুরু করবে তখনই আমরা কমিয়ে দেব। এটাকে বলে মার্কেট ধরে রাখা। ঠিক আছে বাবা, সেটাই হবে। আকাশ আর সাব্বির বসে আছে। আকাশ বেশ চিন্তিত, কারণ মেহরাবকে কিভাবে অপমান করা যায়। সামনে বিজনেসম্যানের অ্যাওয়ার্ড শো আছে। যে যত বেশি প্রফিট আয় করে সে অনুযায়ী প্রতি বছরে তাকে একটি করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওরা ওদের মতো কথা বলতে থাকে। এইদিকে এসকে কোম্পানির মালিককে স্বাগত জানানোর জন্য মেহরাব এখন থেকেই বড় রকমের প্ল্যান করতে শুরু করেছে। ওইটি অনেকটা সময় এখানে বসে থেকে গাড়ির কাছে আসে। অরহানকে সে শুধু বাটন ফোনটা চাপতেই দেখেছে। গাড়িতে উঠে বসলো অরিত্রী। অরহান গাড়ি চালাতে যাবে, তখনই অরিত্রী বলল, আজকে যা হয়েছে সেটা যেন কেউ না জানে। আমি চাই না পরিবার এসব জানুক। ভাবিস না সুন্দর জায়গাতে এনেছিস বলে তোকে আমি পছন্দ করতে শুরু করেছি। তোর মতো একটা ছেলে আমার গাড়ির ড্রাইভারেরই যোগ্য না, কিন্তু বাবা এটাই করেছে। আমাকে কেউ বোঝে না, কেউ না। কখনো আমি আপনার যোগ্য হতে পারবো না, তাই চিন্তা করবেন না। আমি কখনো আপনাকে নিয়ে কিছু ভাববো না। ওরা গাড়িতে চলে আসে। অরিত্রীর সব কাজিনরা বসে আছে। ওর ভিতরে অরিত্রীর দূরের সম্পর্কের চাচার ছেলেও আছে। ওর নাম ধূসর। ধূসর ছেলেটা অরিত্রীকে পছন্দ করে। অরিত্রী যখন ভিতরে আসে তখন ধূসর বলে, কোথায় গিয়েছিলে তুমি? আমাকে বলনি কেন? কার সাথে গিয়েছিলে? সেটা তোমার না জানলেও চলবে। শুনলাম তোমার নাকি বিয়ে হয়েছে। কার সাথে? কাজের ছেলের সাথে? খুব তো গর্ব করছিলে, তোমার জন্য রাজপুত্র আসবে। এই তোমার রাজকুমার, কাজের ছেলে তোমার রাজকুমার। ধূসর, আমার সামনে থেকে যা, আমি কথা বলতে ইচ্ছুক নেই।
আরে বস বস, ওই কামলা আমাদের সবার জন্য চা করে নিয়ে আয়। ধূসর অরহানকে কথাটি বলল। অরহান কিছু না বলে রান্নাঘরে চলে যায়। অরিত্রী সবার সাথে বসে আছে। যে ভয়টা পাচ্ছিল অরিত্রী সেটাই হলো। কাজের ছেলের সাথে বিয়ে হওয়াতে তাকে ছোট হতে হচ্ছে, হাসির পাত্রী হতে হচ্ছে। এই কারণে অরিত্রী কাজের ছেলেকে বিয়ে করতে চায়নি। কাজের মহিলার ছেলে অরহান। তার কি এমন যোগ্যতা আছে যে মালিকের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখে? অরহান দীর্ঘশ্বাস ছেড়ে চা বানাতে থাকে আর অরিত্রী মন খারাপ নিয়ে চুপচাপ কাজীদের সাথে বসে থাকে। অরহান না পারছে এসব মানতে আর না পারছে 1 বছর অরিত্রীর মতো মেয়ের সাথে থাকার মানসিকতা তৈরি করতে। অরিত্রীও যেন একই ভাবনায় বিভোর। এর থেকে যেন মরণটাই ভালো ছিল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অরহান সবার জন্য চা বানিয়ে আনে, সবাইকে দিতে থাকে। অরহানকে নিয়ে অরিত্রীর কাজীরা কথা বলতে থাকে। কাজের মহিলার ছেলে, জীবনের নরম বিছানায় চোখে দেখেছিলি? কালকে তো বউকে ফেয়ে ঘুমিয়েছিস। বেশ ভালো, তাই না? ধূসর, তোকে কিন্তু বারণ করেছি উল্টোপাল্টা কথা বলতে, এর পরেও বলেই যাচ্ছিস। চুপ থাকতো। তুই যে তোর রূপ নিজেকে নিয়ে এত অহংকার করতি, শেষে কিনা কাজের ছেলেকে বিয়ে করেছিস। দেখিস সে আবার কার টাকা পয়সার ভাগ না বসাই। আমার তো মনে হচ্ছে দেখবি সে তোর সম্পত্তিও হাতিয়ে নেবে। তোর ফোন সাবধানে রাখিস, কবে দেখবি সেটাও চুরি হয়ে যেতে পারে। আমার কাছে বাটন ফোন আছে, ওসব ফোন আমি ব্যবহার করতে পারি না। আর আপনাকে দেখলেই তো বোঝা যায় চোরদের সর্দার। কি বললি? অরিত্রী হেসে দেয়। ধূসরকে অপমানিত হতে দেখলে তার অনেক ভালো লাগে। অরহান ধূসরকে চা দিতে আসে। ধূসর ইচ্ছে করে অরহানের হাতে ধাক্কা দেয়। অরহানের হাত থেকে গরম চা পড়ে ধূসরের পায়ে উপরে লাগে। ধূসর উঠে দাঁড়িয়ে অরহানের গালে একটা চর বসিয়ে দেয়। সবাই উঠে দাঁড়িয়ে যায়। বাড়ির অনেকে চলে আসে। সবাই দেখতে থাকে। অরহানকে গালি দিয়ে বলতে থাকে, মাতার, তোকে আমি মেরে ফেলবো। তুই কাজ করতে পারিস না, তাহলে কাজ করিস কেন? তোর মতো ছেলে আবার আমাদের অরিত্রর বড় হয়েছে। সালা নিজের দিকে তাকিয়েছিস কখনো? দেখেছিস আয়নাতে কিভাবে পারলো আঙ্কেল তোর মতো একটা ছোট লোক জাতের সাথে অরিত্রীর বিয়ে দিতে? ধূসর, অরহানের জামা ছেড়ে দে। চাচিমা, তোমরা কেন এমন করলে? চুপ কর, যা হওয়ার হয়ে গেছে। এখন এসব নিয়ে আর কোনো কথা নয়। এখন এমন করলে একটাও কিন্তু বাড়িতে ঢুকতে দেব না, বলে দিলাম। সালা হারামি, তোকে আমি পরে দেখবো। ধূসর কথাটা বলে সেখান থেকে চলে যায়। অরহান ভিতর থেকে বাইরে আসে। প্রচণ্ড মন খারাপ ওর। গায়ে হাতের ছাপ পড়ে গেছে। মাহিমা দূরে দাঁড়িয়ে ছেলের কষ্টগুলো দেখতে থাকে। এখন বুঝতে পারছে তার রাজি হওয়াটা ঠিক হয়নি। সে হয়তো ভেবেছিল যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু কিছুই এমন হয়নি। বরং তার সিদ্ধান্তের জন্য ছেলেটা কষ্ট পাচ্ছে। ছেলের সামনে যেতে লজ্জাবোধ হচ্ছে মাহিমার। নীরবে কাঁদে তিনি ভিতরে চলে যান। অরিত্রীর মন খারাপ হয়। কাঁদতে থাকে সে। রুমে আসে। বন্ধুদের সাথে কয়েকদিন ধরে কথা বলেনি। তারা একে অপরকে কল করে গেছে, কিন্তু অরিত্রী রিসিভ করেনি। কল ধরে একই কথা, বিয়ের অনুষ্ঠানে কেন তারা যেতে পারেনি, কেন বন্ধ করা হয়েছে। কি বলবে অরিত্রী? নীরবের কথাও জানতে চাইবে ওরা। অরহানকে যত দেখছে তত অসহ্য লাগছে অরিত্রীর। বাড়ির মানুষ ছাড়া এখনো কেউ জানে না অরহানের সাথে তার বিয়ে হয়েছে। নীরব জানতো, কিন্তু সে অরিত্রীর হুমকির ভয়ে শহর ছেড়ে পালিয়েছে। বাহিরের কেউ তেমন জানে না। খারাপ লাগছে ওর ভীষণ। বারান্দায় এসে দাঁড়িয়েছে অরিত্রী। দূরে তাকায়। গাছের নিচে বসে আছে অরহান। বাটন ফোনটা হাতে নিয়ে চাপতে থাকে। এত ফোন চাপে কেন ছেলেটা? হঠাৎ সেখানে সিনথিয়া আসে, হাতে খাবারের বক্স। সিনথিয়া এসে অরহানের পাশে বসলো। অহান, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? সকালে দেখেছিলাম অরিত্রী ম্যাম তোকে চড় দিল, কি করেছিস? তেমন কিছু না, বাদ দে। চাচা কেমন আছে এখন? বাবা ভালো আছে। আজকে তো তুই সকালে যাসনি, তাই দুপুরে তোর জন্য খাবার রান্না করে এনেছি। তুই তো একবার হলেও আমার হাতে রান্না খাস। হুম। আচ্ছা সিনথিয়া, তুই তো দেখতে সুন্দর, তোর গায়ের রংটাও তো অনেক ফর্সা। আমি যে এত কালো, এত খারাপ এত এত খারাপ দেখতে, চেহারাটাও তো ভালো না। আমার সাথে মিশতে তোর ঘেন্না লাগে না? কি বলিস? ঘেন্না লাগবে কেন? আর কে বলেছে তুই কালো? দেখতে উজ্জ্বল শ্যামবর্ণে।
তোকে যদি বড় স্যারদের মতো কোট টাই স্যুট বুটে দেখা হয়, তোকে তো একদম হিরোদের মতো লাগবে। দামি গাড়িতে যদি উঠিস, এমন ড্রেস পরে তোর উপরে মেয়েরা ক্রাশ খাবে, বুঝেছিস? পাগল, ওসব ড্রেসের কত দাম জানিস? কমপক্ষে 20 থেকে 30 হাজার টাকা লাগবে পুরো সেট, তবুও হবে না। আর তাছাড়া ওসব ড্রেস পরে আমি কি করব বল? আমি দেখতে খারাপই। তোর হাতের সাথে যদি আমি হাত রেখে ছবি তুলি, তাহলে কেমন দেখাবে জানিস? কেমন দেখাবে? দেখাবে সাদা কাগজে কালো রং করা। রান্নার পর হাড়ের পেছনে যে কালো কালি জমে না, আমারটা অমন লাগবে। তুই কি পাগল? এসব কি বলছিস? শোন, এভাবে বলবি না। সত্যি বলছি, তুই অনেক সুন্দর, শুধু নিজেকে অগোছালো করে রাখিস। পড়াশুনো করলি, একটা চাকরি নিতে পারিস। খালামাকে এখান থেকে নিয়ে যা, একসাথে থাকবি। তা না করে এখানে পড়ে আছিস। কি করব বল? মা এখান থেকে যেতে চায় না। বড় স্যার ভালো বলেই তিনি এখানে অন্যদের অপমান সহ্য করে থাকে। মাকে রেখেও তো যেতে পারি না। আর আমি তো চাকরি করতে চেয়েছিলাম, অনেক টাকা ঘুষ দিতে হবে, এই জন্য এখানেই আছি। আমার বাবারও বড় স্যারের জন্য এ বাড়িতে গাড়ির কাজ করে থাকে। তোর তো ছেলেরা দেখতে আসে, তুই রাজি হস না কেন? বিয়ের বয়স তো হয়ে যাচ্ছে, বিয়ে না করে বুড়ি হবি নাকি? চুপ থাক, এই নে খাবার খা। সিনথিয়া অরহানের দিকে প্লেট বাড়িয়ে দেয়। অরহান হাত ধুয়ে খাবারে হাত দিতে আহ করে ওঠে। সিনথিয়ার সাথে সাথে অরহানের হাত ধরে বলল, কি হয়েছে রে? এভাবে চিৎকার দিলি কেন? গরম চা পড়েছিল হাতে। আচ্ছা, তোর খেতে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। হাত সরা, জ্বলবে। সিনথিয়া অরহানের থেকে খাবারের প্লেট নিয়ে সেটা মাখিয়ে অরহানকে খাইয়ে দিতে থাকে। অরিত্রি সেটা দূর থেকেই দেখতে থাকে, মনে মনে বলে, বাহ, কি সুন্দর দৃশ্য। শালা ছোট লোকের সাথে ছোট লোক মেয়েকেই মানায়, কিন্তু বাবা আমার উপরে এমন সিদ্ধান্ত নেয়া। কাজের ছেলের সাথেই আমাকে বিয়ে দিল। কাজের ছেলের সাথেই কাজের মেয়েরই বিয়ে হয়, মিল হয়, অথচ আমার সাথে কাজের ছেলে জুড়ে গেছে। আমি কিভাবে মেনে নিব? অরিত্রি চলে আসে সেখান থেকে। নিবিড়ের কথা মনে পড়ছে অনেক অনেক কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু এই কান্না সে কাউকেই দেখাতে পারবে না। তাই অরিত্রি সোজা চলে যায় ওয়াশরুমে। বাথটবের ভিতরে বসলো। শীতের ভিতরে ঠান্ডা পানিতে বসে টেপ ছেড়ে দিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। এভাবে 3 ঘন্টা পানির ভিতরে বসে থাকে। গা কাঁপতে থাকে শীতে। হাইপোথার্মিয়া হয়ে গেছে, ঠোঁট লেগে গেছে, একদম কথা বলতে পারে না অরিত্রি। কোনো রকমে বাথটব থেকে বের হলো, ফ্লোরে পড়ে যায় সে। এমন সময় অরহান দরজা খুলে বলে, ভেতরে আসবো? আসলে আপনার মা বলছিল আপনাকে ডাকতে, আপনি এখনো না? অরহান রুমের ভিতরে উকি দেয়, কিন্তু কাউকেই দেখতে পায় না। বিনা অনুমতিতে ভিতরে যাওয়ার ইচ্ছে নেই অরহানের। অরহান চলে আসতে যাবে, তখনই ধপ করে শব্দ হয়। অরহান ভিতরে ঢুকে। শব্দটা কোথা থেকে আসলো? তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পায়। অরহান কী করবে বুঝতে পারে না। শব্দটা এমন যে কেউ পড়ে গেছে। একবার ভাবলো অরিত্রির মাকে ডাকবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল অরিত্রির মা তাকে ডেকেই বলেছিল, বাবা, তোদের বিয়ে হয়েছে, এটা আপাতত গোপন রাখিস, তবে তোরা ঠিকঠাক থাকিস। আমার মেয়ের রাগী, তবে দেখে রাখিস, দেখবি রাগ থাকলেও সে অনেক আবেগী। অরহান সাহস নিয়ে একবার ডাক দেয়, ম্যাম, কোনো সমস্যা হয়েছে? বড় ম্যামকে কি ডেকে দেব? ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না। অরহান আরও অনেকবার ডাকে, কি করবে সে বুঝতে পারে না। অরহান দরজায় হাত দিতে সেটা খুলে যায়। তার মানে দরজা খোলাই ছিল। এমনিতেই প্রকৃতিতে শীতকাল, রোজ তাপমাত্রা 10 নয়তো 11তে থাকছে। এভাবে ঠান্ডার ভিতরে অরিত্রি 3 ঘন্টা পানিতে ডুবেছিল। হাত পা যেন সাদা হয়ে গেছে। হাইপোথার্মিয়াতে পড়েছে সে। ঠোঁট হাত পা সব স্থির হয়ে গেছে। কেবল সে ফেল ফেল করে অপলক তাকিয়ে আছে। অরহান আসলো তার কাছে। ম্যাম, ঠিক আছেন? অরহান তাকে ধরে সাহস পায় না। দৌড়ে চলে যায় আমিনা বেগমের কাছে। তাকে ডেকে নিয়ে আসে। আমিনা বেগম মেয়ের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। তিনি তার মেয়েকে ধরে বিছনায় নিয়ে আসে। অরহান বলে, আমি বাইরে আছি, আপনি সব কিছু চেঞ্জ করেন, কিছু লাগলে আমাকে ডাকবেন। তুই ওর হাজবেন্ড, তুই চেঞ্জ কর। না ম্যাম,
অরহান চলে যায় বাহিরে। আমিনা বেগম সব কিছু চেঞ্জ করে অরহানকে ডাক দেয়। অরহান এসে বলে, ওনার জন্য ল্যাব কম্বল যা আছে সব বের করি। আর সব দুটো ভারী লেপ কম্বল এনে অরিতির উপরে চাপিয়ে দেয়। তারপর হাত ঘষতে থাকে জোরে জোরে। শ্বাস চলছে অরিতির। আমিনা বেগম কেঁদেই চলছে। কি করবে তিনি বুঝতে পারছে না। অরহানকে বলে, অরহান, তুই তো অরিত্রীর বর, অরিত্রীকে জড়িয়ে ধরে শুয়ে পড়। না না, কি বলেন ম্যাম, আমি পারবো না। পারবি না মানে? বর হয়েছিস, বউকে নিয়ে শুয়ে থাকতে পারবি না? ফাজলামি করিস? চিন্তা করবেন না, আমি গরম পানি করে আনছি, ওকে খাইয়ে দিন। অরহান দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। 1 মিনিটের ভিতরে হিটারের গরম পানি করে নিয়ে দ্রুত চলে আসে। অরিতিকে ধরে খাইয়ে দেয় হালকা করে। তারপর শুকনো কাপড় গরম হিটারে সেঁক দিয়ে অরিতির মুখে হাতে কাঁধে ঘষতে থাকে। আমিনা বেগম চুপচাপ দেখছে অরহান অরিতির প্রতি কতটা কেয়ারফুল। মনে মনে তিনি খুশি হলো, যাক, মেয়েটাকে দেখে রাখার জন্য একজন তো আছে। অরহানের চোখে মুখে বিরাট দুশ্চিন্তা আর ভয়ের ছাপ স্পষ্ট। অরহান অরিতির জন্য দৌড়াদৌড়ি করছে। তোরা থাক, আমি গেলাম। অরিত্রীকে নিয়ে আর টেনশন নেই। ওর পাশে বসে পাহারা দে, রুম থেকে যাবি না। আমিনা বেগম চলে যায়। অরহান সোফাতে বসে থাকে। ঘন্টা পেরিয়ে যায়। বিকাল শেষে সন্ধ্যা হয়। আমিনা বেগম একবারও আর আসেনি এই রুমে। সন্ধ্যায় নামাজ পড়ে তিনি দেখতে আসবেন ভাবে। ওইদিকে অরিতির ঘুম ভেঙেছে। অনেকটা গরম লাগছে তার। হাত পা নাড়াতে পারছে না ভারী ল্যাপ কম্বলের ভারে। এতগুলো ল্যাপ কেন? তাকে এভাবে পকেট করে কে রেখেছে? কি হয়েছে তার? মনে পড়ে সে বাথটবের ভিতরে ছিল। জোরে একটা হাসি দিয়ে ওঠে অরিত্রী। অরহান সেই দিকে তাকায়। অরিত্রী উঠে গেছে। অরহান এসে বলল, আপনি ঠিক আছেন? কি ব্যাপার? তুই এখানে কেন? তোকে না বলেছি না বলে রুমে ঢুকবি না? আর আমার গায়ে এতগুলো লেপ কম্বল কেন? কথাগুলো বলে অরিত্রী উঠে দাঁড়ালো। অরহান আস্তে গলায় বলল, আপনি হয়তো বাথটবে অনেক আপনি হয়তো বাথরুমে অনেকক্ষণ ধরে গোসল করছিলেন। আপনি মিমি হাইপোথামিয়াতে পড়েছিলেন। আপনি ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে যান। তারপর আপনাকে রুমে। অরহান পুরো কথা শেষ করতে পারেনি। অরিত্রী একটা চড় দেয় অরহানের গালে। অরহান গালে হাত দিয়ে অরিত্রীর দিকে তাকিয়ে থাকে। অরিত্রী বলে, আমাকে তুই ধরে রুমে নিয়ে আসছিলি? আমাকে তুই সুযোগে টাচ করেছিলি? আমাকে তুই আমার অসুস্থতার সুযোগ নিয়ে এভাবে রুমে নিয়ে এসেছিলি একা? হারামি কুত্তার বাচ্চা! সব ছেলে একই রকম, সব এক। সুযোগে কোনো মেয়েকেই তারা ছাড়ে দেয় না। অরিত্রী কথাগুলো বলে আয়নার সামনে আসলো। চোখ চলে যায় আয়নাতে। গায়ে তার অন্য ড্রেস পরা। ভেজা কাপড়গুলো পরে আছে দূরে। অরিত্রীর আরো রাগ উঠে যায়। সে আবার অরহানের কাছে আসে। অরহানকে আরেকটা চড় দিয়েই বলে, আমার ড্রেস চেঞ্জ তুই করেছিস তাই না? বাহ, তোর জানোয়ারদের মতো মানসিকতা দেখে আমি সত্যি অবাক হলাম। হাই রে, তাকে বলেছিলাম আমাকে অনুমতি ছাড়া ধরবি না। সেই সুযোগই ছিল। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে তুই কাপড়টা পাল্টে সব কিছু দেখে ফেলেছিস। আসলেই কেমন পুরুষ তুই! তোর পুরুষত্বের এতটুকুও জিদ নেই। কিভাবে করতে পারলি তুই? আচ্ছা, মজা পেয়েছিস তো? ঢং করে চুপ করে আছিস কেন? বল বল, কেমন লেগেছে আমাকে কাপড় ছাড়া দেখতে? কি হলো, কথা বলছিস না কেন? অরিত্রী ঘুরে তাকায়। অরহান বের হয়ে চলে যায় রুম থেকে। অরিত্রী অরহানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারপর শব্দ করে হাসতে থাকে। অরিত্রী তার ভেজা কাপড়গুলো কাছে আসে। সেগুলো হাতে নিয়ে বলে, এই কাপড়ের মূল্য কি যদি ভিতরের জিনিস ঢেকেই বা না রাখতে পারি? এমন সময় অরিত্রীর মা আমিনা বেগম অরিত্রীর রুমে প্রবেশ করে। অরহান বলে তিনি ডাকতে থাকে, অরহান, অরিত্রী কি উঠেছে? এই কি, অরহান কোথায়? আর তুই উঠে গেছিস? যাক, কত ঘন্টা তুই অবচেতন অবস্থায় ছিলি বলতো? অরহান কতগুলো দৌড়ে দৌড়ে লেপ বের করে দিয়েছে দেখেছিস? কিরে, কথা বলিস না কেন? আর উঠেই আবার ভেজা কাপড় ধরেছিস? অরিত্রী কাপড়গুলো ফ্লোরে ছুঁড়ে মারে। বিছনায় এসে বসে। আমিনা বেগম গরম দুধ নিয়ে আসে, টেবিলে রাখে। এভাবে কাপড় ছুঁড়ে মারাতে উনি দেখে রেগে যান। অরিত্রীকে বলে, কি হয়েছে তোর? কিচ্ছু না। আমার জীবনটা তো শেষ করে দিলে মা। আমার বেঁচে থাকার মানেই নেই। আমি যদি মরতাম তাহলে অনেক ভালো হতো। ঢং করিস? পানির ভিতরে পড়েছিলি কেন জানিস? তোকে ধরে রুমে নিয়ে আসতে কত কষ্ট হয়েছে। একদম শটন হয়ে পড়েছিলি। অরহান আমাকে ডেকে এনেছিল।
তোকে আমি ধরে রুমে নিয়ে আসছি, আর জেগেই ঢং শুরু করছিস? কি বললাম? তুমি আনছো মানে? ওয়াশরুমে পড়েছিলাম, আমাকে অহান ধরে আনছে? না, আমি নিয়ে আসছি। সে তোর জন্য আমার ঘর থেকে লেপ কম্বল আনতে গিয়েছিল। কি হয়েছে, কাঁদছিলি কেন? ও, তোর শখের দামি কাপড় ফ্লোরে ফেলেছি বলে কাঁদছিস? হাই রে, মরতে মরতে বাঁচলি, আর কাপড়ের জন্য কাঁদছিস? ড্রেস কে রেখেছে ওখানে? কে রাখবে মানে? আমি রেখেছি। অরহান কি পাগল জানিস? ওকে বললাম তুই তো অরিত্রীর বর, কাপড়টা তুই চেঞ্জ কর, আমি আরও কম্বল আনি। সে বলে আপনি করেন, আমি যাচ্ছি। কত কষ্ট হয়েছে তোর ড্রেস চেঞ্জ করতে। উফ, তুই এত ভারী কেন? ফ্লোরে ছুঁড়ে মেরেছি আমি রেগে, তারপর এই ড্রেসটা পরালাম। এরপর অরহান এসে কম্বল লেপ এনে তোর গায়ে দিয়েছে। বললাম অরিত্রীকে জড়িয়ে ধরে থাক, সে পালাতে চাইছিল। পরে তোর পাহারার জন্য বসিয়ে রেখেছি, কিন্তু সে কোথায়? অরিত্রী চুপচাপ ভেজা ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, আমি তাকে মারলাম কেন? ধুর, যা হবার হয়েছে। কাজের ছেলেকে মারছি, বেশ করেছি। এত ঢং ভালো লাগে না। গরম দুধ খেয়ে নে, আমি অরহানকে পাঠাচ্ছি। দুপুরে খাসনি, ভাগ্যিস ওকে ডাকতে পাঠিয়েছিলাম তোকে। সে এসেই দেখে তুই ওয়াশরুমে পড়ে গেছিস। ছেলেটা কত দৌড়াদৌড়ি করলো। তাড়াতাড়ি খাবার খাবি আয়। মেহরাব সাহেব বাড়ির সবাইকে ডাকে, সবাই ওনার সামনে এসে বসেছে। মেহরাব সাহেব বলে, এসকে কোম্পানির মালিক আমাদের কোম্পানির সাথে নতুন একটি ডিল করতে যাচ্ছে, আর সেই ডিলটা হতে যাচ্ছে বিশাল বড়। আর সেই জন্য এসকে কোম্পানির মালিক মিস্টার শুভ্র সরাসরি আমাদের দেশে এসে ডিল করবে। কিন্তু আমি একটা প্ল্যান করেছি, আমি তাকে সোজা আমাদের বাসায় নিয়ে আসবো, আর তাকে হোস্ট হিসেবে ট্রিট করবে আমাদের অরিত্রী। কারণ সে শিক্ষিত, সে সব কিছু বুঝবে কীভাবে ট্রিট করতে হবে। অরিত্রী কিছু বলে না, সর্ষে চুপচাপ অরহানের দিকে তাকিয়ে আছে। অরহান প্রায় সময় তার বটন ফোন চাপে, সে কখনো অরিত্রীর দিকে ঠিকভাবে তাকায়নি। তবে মেহরাব সাহেব আর আমিনা বেগম তাকে দায়িত্বের ভিতরে ফেলে দিয়েছে, না চাইতে অরিত্রীকে অরহান দেখে শুনে রাখবে। অরিত্রী মিস্টার শুভ্রকে সবভাবে ট্রিট করে খুশি করতে হবে। দেখতে সে অনেক হ্যান্ডসাম, সে দেশে আসলে আমরা তাকে বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আর অরহান, এদিকে আয়। জি স্যার। পড়াশোনা তো করলি না ঠিক মতো, রোজ সকালে উঠে কই যে যাস জানিও না। সারাদিন কি করিস বলতো? মাকে হেল্প করি, আপনাদের অনেকগুলো কাজ করে দিই, এই তো আমার কাজ। যদি একটু পড়াশোনা করতি তাহলে তোকে আমাদের কোম্পানিতে কাজ দিতে পারতাম, কিন্তু তুই ছেলেটা অনেক সৎ। তোর বাবা যেদিন তোর মাকে ছেড়ে চলে যায়, তোর মায়ের তখন অল্প বয়স, তুই তখন পেটে। এমন অবস্থাতে তোর মা আমাদের এখানে থাকে। তোর নানিটাও হঠাৎ চলে যায় ওপারে। তোর মা তোকে কষ্ট করে বড় করিয়েছে, পড়াশোনা করাতে পারেনি। তোর মাকে কষ্ট দিবি না? জি স্যার, এই জন্যই মায়ের জায়গাতে আমি কাজ করি। আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য অনেক শুক্রিয়া স্যার। কিন্তু তোকে মাঝে মাঝে দেখতাম না, কোথায় যেতিস রে? গ্রামে যেতাম, নানির কবর আছে, দেখতে যেতাম। ও ভালো। শোন, শুভ্র আসবে, এসকে গ্রুপের চেয়ারম্যান, অনেক বড় মাপের লোক। তার কাজ হবে সবসময় তার সব কিছু দেখভাল করা, ঠিকমতো তাকে সেবা করা। যখন যা লাগে সব কিছু দ্রুত করে দিবি, ঠিক আছে? জি স্যার, যেমনটা বলবেন সব হয়ে যাবে। অরহান চলে যায় তার ঘরে। ঘরের ভিতরে এসে দরজা আটকে দেয়। বিছনার নিচে তার সব কিছু বই রাখা। অরহান বই বের করে পড়তে শুরু করে। অনেক প্রকার বই আছে, পড়াশুনো কমপ্লিট করেছে। মাস্টার শেষ অরহানের, কিন্তু মায়ের জন্য কিছু করতে পারে না। তার মা এখান থেকে তাকে যেতেই দেয় না, নিজেও যায় না। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ। অরহান দ্রুত বইটা আবার বিছনার নিচে রেখে দেয়, চাদর দিয়ে ঢেকে দেয়। দরজা খুলে দেখতে পায় ধূসর দাঁড়িয়ে আছে। ধূসরকে দেখেই অরহান বলল, আপনি? হ্যাঁ, তোর ঘর দেখতে আসলাম, দেখি সর। ভেতরে আসেন, গরিবের ঘর। আরে সর তো। ধূসর ভিতরে আসে। অরহানের ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ধূসর অরহানকে বলল, আমার জন্য পানি নিয়ে আয় তো। আচ্ছা। অরহান চলে যেতে ধূসর তার মানি ব্যাগটা অরহানের ঝুলিয়ে রাখা প্যান্টের ভিতরে রেখে দেয়। অরহান পানি নিয়ে আসে, ধূসরের দিকে বাড়িয়ে দেয়। ধূসর সেটা নিয়ে খেয়ে রুম থেকে বেরিয়ে আসে। অরহানও বের হয়। সবাই রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। অরহানকে থাকতে হবে অরিত্রীর রুমে। অরিত্রীর রুমে বসে আছে, দরজা টোকা দেয় অরহান।
কে? ম্যাম, আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আয়। অরহান ভিতরে আসলো। অরিতির দিকে তাকালো না। অরিতি আয়নার সামনে বসে আছে। অরহান দেখে রূপটা বেশ অগোছালো। অরিতির মনে তার বাবার কথাগুলো ঘুরছে। অরহান নাকি সৎ, সে পরীক্ষা করে দেখবে। অরিতি ইচ্ছা করে তার টেবিলের নিচে টাকা ফেলে দেয়, সাথে সৈন্যের চিন। অরহান চুপচাপ বসে আছে। অরিত্রী বলে, ওই তোর কপালটা দেখেছিস কেমন, যে কাজের ছেলে দূরে দাঁড়িয়ে খাবার বেড়ে দেয় সেই কাজের লোক আমার রুমে থাকতে পারে। আচ্ছা, সন্ধ্যায় যে তোকে আমি চড় মারলাম, তোকে কত কিছু বললাম, তুই কোনো কথা বললি না কেন? এমনিতে ম্যাম, আপনার যেটা ভালো মনে হয়েছে করেছেন। আপনি হলেন মালিক, আমি হলাম গোলাম। আপনারা কিছু বললেন, সেটা নিয়ে কিছু বলার যোগ্যতা নেই। আপনি আমার বউ হয়েছেন, এটা আমি কখনো বিশ্বাস করতে পারি না। ভাগ্যে হয়তো এমনটাই ছিল, কিন্তু আপনি চিন্তা করবেন না। আমি কখনো বলবো না আপনি আমার বউ, বা আমার দ্বারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমার থেকে কেউ জানতে পারবে না আমাদের বিয়ে হয়েছে। আর আমি জানি আপনিও কখনো এসব বলবেন না কাউকে। ইউ আর সো ইনোসেন্ট, বাট আই হেট ইউ, আই ডোন্ট লাইক ইউ। বুঝিনি ম্যাম। ওহ, তুই তো আবার ইংরেজি বুঝবি না। জানিস, মরে যেতে ইচ্ছে করছে যে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো, যে কখনো পড়াশোনাই করেনি, অশিক্ষিত, খ্যাত, ছোট লোক একটা ছেলে আমার বর হলো। এমন বিয়ের আগে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আচ্ছা, তোর কি ইচ্ছে করে না আমার সাথে জোর করে সব কিছু করতে? আমি সার্টিফিকেটধারী তো শিক্ষিত নই, কিন্তু পশুও নই আমি। পুরুষ মানুষের পুরুষত্ব কোথা থেকে জানেন? যদি সে সামনে কোনো সুন্দরী নারী দেখেও নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই হলো আসল পুরুষ। আমি সুযোগ নেই না, আমি সুযোগের ব্যবহার করি না। ইচ্ছে কেন করবে না? কিন্তু যে ফুলে কাঁটা আছে সে ফুলের কাছে না যাওয়াটাই ভালো। আর তাছাড়া প্রতিটা মানুষ আটকায় গুরুত্বের কাছে, সম্মানের কাছে। আপনি যাকে এত ভালোবাসলেন সে আপনাকে সম্মান করলো না, অপমানের পাত্রী বানালো। আপনি এত ভালোবাসার পরেও তো তার কাছে আটকালেন না, কিন্তু সে চাইতো আপনার শরীর আর টাকা। আপনার যদি তার সাথে বিয়ে হতো, তবে তাকে যদি বারণ করতেন কাছে যেন না আসে, সে এটা শুনতো না। যতই আপনার কষ্ট হোক, সব পুরুষ ভালো না, আবার সব নারীও একরকম না। সবার ভিতরে ভালো খারাপ দুটো বিষয় আছে, সেগুলো বুঝতে পারলেই জীবন সুন্দর। ওই তুই জ্ঞান দিস কেন? হুম, তোকে আমার ভালো লাগে না। সত্য বলতে তোকে দেখলেই বমি আসে আমার। আমি যে তোর বউ, গর্ব হয় না? অরিতির কথা শুনে অরহান মুচকে হাসে, কিছু বলে না। অরিতি বুঝে গেছে অরহান তার কাছে আসবে না, কিন্তু অরহানকে সে মেনেও নিতে পারবে না। বড়লোক বাপের একমাত্র মেয়ে, কিভাবে গরিবের কাজের ছেলেকে বর হিসাবে মেনে নিবে? অরিতি অরহানের দিকে তাকায়। অরহান টেবিলের নিচে টাকার শটের চেনের দিকে তাকিয়ে থাকে। অরিতি মুচকে হাসে। বেটার শট কালকেই বোঝা যাবে। অরহান রোজ ভোরে বের হয়, কোথায় যায় কেউ জানে না। সকাল 9টার দিকে ঘুম ভাঙে অরিত্রী। চোখ মেলতেই দেখতে পায় রুমটা বেশ গোছালো আছে। সে টেবিলের নিচে তাকায়, সেখানে কোনো টাকা আর চেনি নেই। অরিত্রী প্রচণ্ড রাগ হয়, অরহানকে চিৎকার করে ডাকে। অরহান দ্রুত রুমের ভিতরে আসলো। অরিত্রী অরহানকে গালি দিতে থাকে। আমার বাবা তোকে সৎ বলে না? তোর সততা আমার বোঝা হয়ে গেছে। হারামির বাচ্চা, চোর কোথাকার। আমার টেবিলের নিচে টাকা পড়েছিল। কত টাকা জানিস? 50,000 টাকা। 1 লাখ টাকার স্বর্ণের চেন। কি ভাবছিস সুযোগে হাতিয়ে নিবি? বাট এটা তোর গিফট। যা হারামি, চোর একটা। এরপর বাবা যদি তোকে কখনো সৎ বলে না, আমি সেদিন সবার সামনে বলবো তুই কি করেছিস। বেরিয়ে যা রুম থেকে। ইচ্ছে করছে তোকে চড় বসিয়ে দিই, কিন্তু সেটা করব না। তোকে ছোঁয়ার ইচ্ছে আমার নেই। অরহান রুম থেকে বেরিয়ে যায়। অরিত্রী ড্রেসিং টেবিলের কাছে আসে। চিরুনি নিতে গিয়ে দেখতে পায় তার মেকআপ বক্সের ভিতরে সুন্দর করে টাকাগুলো ভাঁজ করে রাখা আছে, আর ফুলদানির উপরে চেনটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা। অরিত্রী অবাক হয়। টাকাগুলো গুনতে থাকে অরিত্রী। পুরো টাকাটা একদম সঠিকই আছে। অরিত্রী মনে মনে বলে, আমি টেবিলের দিকে তাকাতেই পারতাম। তাকে অপমান করলাম কেন? করেছি, বেশ করেছি। ছোট লোক ছোট লোকই থাকবে। অরহান বাইরে আসে। গ্যারেজে আসলো সে। হালিম চাচা গাড়ির কাজ করছে, তার পাশে বসলো অরহান।
কী রে, তোকে তো আজ কয়েকদিন পাচ্ছি না, থাকিস কোথায়? চাচা, আমার তো প্রমোশন হয়েছে। কিসের? আগে বাড়ির কাজ করতাম, এখন সেটার পাশাপাশি আমাদের বড় স্যারের মেয়ে অরিত্রী ম্যামের গাড়ি ড্রাইভিংও করি। হাই রে, এভাবে কি চলবে? পড়াশোনা করলি একা একা, এখন বাড়ির কাজ করবি নাকি? সমস্যা নেই, পড়াশোনা নিয়ে কাউকে কিছু বলবে না চাচা। গরিবদের এসব দিয়ে কি হবে? চাকরির জন্য ঘুষ লাগে চাচা। সিনথিয়া আসলো সেখানে, হাতে একটা প্যাকেট। গ্যাজের পিছনেই মেহরাবের বানানো সব লোকদের জন্য বাড়ি আছে। সেখানে হামিদ আর সিনথিয়া থাকে। সিনথিয়ার মা নেই, অরহানের মাকে সে মা বলে ডাকে। সিনথিয়া এসে তার বাবাকে খাবার দিয়ে অরহানকে বলে, ড্রাইভার হয়েছিস, কত বেতন দিবে রে? জানি না। এবার বেতন পেলে আমাকে কি দিবি বল? কি নিবি তুই? তুই যা ইচ্ছে দিবি। অহন, আজকে ঘুরতে যাবি সামনের পার্কে? আচ্ছা। এই নে ধর, এটা তোর জন্য, ঘরে গিয়ে দেখবি। সিনথিয়া একটা প্যাকেট অরহানের দিকে বাড়িয়ে দেয়। অরহান গ্যারেজ থেকে বের হয়। মেহরাব সাহেব গাড়ির ড্রাইভার আসে গাড়ি নিতে। মেহরাব সাহেব বেরিয়ে যান। অরহান ভিতরে আসে। বাড়ির সব কাজিনরা বসে আছে। অরিত্রী নেই। অরহান নিজের ঘরে আসতে যাবে, তখনই ধূসর ডাক দেয়, ওই ছোট লোকের জাত, কাজের ছেলে, এদিকে আয়। আমার সাথে এভাবে কথা বলছেন কেন? সালা তোকে এখনো মারিনি, তাই তোর কপাল ভালো। আমি কি করলাম? আমার মানিব্যাগ কোথায়? মানি ব্যাগ? কিসের? ধূসর এসে অরহানের গালে ঘুষি দেয়। বাড়ির সবাই তখন এসে জড়ো হয়েছে। আমিনা বেগম ধূসরকে বকা দেয়। অরিত্রী এসেও দাঁড়িয়েছে। ধূসর অরহানের গেঞ্জি ধরে টেনে সবাই সামনে আনে, চিৎকার করে বলে, হারামের বাচ্চা, বেজন্মা সালা, আমার মানিব্যাগ চুরি করেছে বড় মা। আমার সাথে কালকে ওর ধাক্কা লাগে, তারপর থেকে আমি আমার মানিব্যাগ খুঁজে পাই না। অনেক জায়গাতে খুঁজেছিলাম, শেষে মনে পড়ে অরহানের সাথে ধাক্কা লাগার আগেও তো পকেটে ছিল। আমি শিওর আমার মানিব্যাগটা সে ছাড়া কেউ নেয়নি। ধূসর, তুই কিন্তু বেশি বেশি করছিস। আমরা অরহানকে চিনি। বাড়িতে যা, দেখ কোথাও পড়েছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ওর হাতে কি দেখি। অরহানের হাত থেকে জল দিয়ে ধূসর প্যাকেটটা কেড়ে নেয়। তারপর সেটা টেনে ছিঁড়ে ফেলে। সেখান থেকে দামি একটা শার্ট বের হয়, ফ্লোরে পড়ে যায় সেটা। অরহান মেরুন কালারের শার্টের দিকে তাকিয়ে থাকে। সিনথিয়া তাকে দিয়েছে এটা। সিনথিয়া প্রায় সময় অরহানকে ড্রেস গিফট করে। ধূসর সেই শার্টটা হাতে নিয়ে বলল, এটা আমাদের কোম্পানির শার্ট, এটার দাম 3000 টাকা। সে এত টাকা কোথায় ফেলো? তার আগে ড্রেসের থেকে এটা দামি। নিশ্চয়ই আমার টাকা দিয়ে সে এটা কিনেছে। সালা কুত্তার বাচ্চা, বল টাকা কোথায় রেখেছিস? চুরি কেন করেছিস? কথাটা বলে অরহানকে খুশি দেয় ধূসর। মাহিমা দৌড়ে আসে ছেলের কাছে, ধূসরের পা জড়িয়ে ধরে বলে, বাপজান, আমার ছেলে এমন না, সে কখনো চুরি করবে না। কত জিনিস পড়ে থাকে, আমার ছেলে কখনো তা নেয় না, বরং গুছিয়ে রাখে। তাকে অপবাদ দিয়েন না স্যার, ও কখনো চুরি করবে না। সরবুরি সামনে থেকে। কথাটা বলে ধূসর মাহিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অরহান এগিয়ে আসে, ধূসরের হাত ধরে চোখের দিকে তাকায়। অরহানের চোখে তখন অন্যরকম ভাষা। ধূসরকে খুব আস্তে করে বলল, শোন, আমার সাথে যা ইচ্ছে কর, কিন্তু ভুলেও যদি আমার মা কষ্ট পায় বা আমার মাকে যদি মারিস, কসম, আমি তোকে মেরে তোর লাশকে কত টুকরো করব সেটা তোর কল্পনারও বাহিরে। কি বললি? স্যার, স্যার, দয়া করে আমার মাকে মারবেন না। আমার মায়ের কোনো দোষ নেই, আমি সত্যি বলছি। আপনার টাকার কথা আমি জানি না, আর এই শার্ট। তুই আমাকে আগে কি বললি? অরহান চোখ দুটো লাল করে তাকে মুচকে হাসলো। তারপর ধূসর কিছু বলতে যাবে, তখনই আমিনা বেগম বলে, ধূসর, অরহানের ঘরে যা, দেখ খুঁজে। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে অরহানকে দিয়ে তোকে মার খাওয়াবো বলে দিলাম। আমিনা বেগমের কথা শুনে ধূসর সহ আরও কয়েকজন অরহানের ঘরে আসে। অরহানের ভয় হয় যদি সে খাটের নিচে দেখে অরিত্রীও ভিতরে আসে। ধূসর সোজা অরহানের প্যান্টের দিকে যায়। খুঁজতে খুঁজতে যে প্যান্টের পকেটে হাত দেয়, একটা মানিব্যাগ বের করে। অরহান সহ সবাই অবাক হয়। ধূসর বলে, এই যে আমার মানিব্যাগ, বলেছিলাম না সে আমার মানিব্যাগ হাতিয়েছে। আমার মানিব্যাগে 10,000 টাকা ছিল। সালা আমার মানিব্যাগ চুরি করে এখন সাধু ভাব ধরেছে। চল বাহিরে। ধূসর অরহানের জামা ধরে টেনে আনে, তাকে আবার মারতে যাবে। তখনই অরিত্রী বলে, 1 মিনিট থাম, তোর মানিব্যাগটা আমাকে দে। তুই কি করবি? দিতে বলেছি, দে।
ধূসর অরিত্রীকে মানি ব্যাগ দেয়। অরিত্রী মানি ব্যাগ খুলো, 10,000 টাকা বের করে সে। ধূসরকে বলল, তোর মানিব্যাগে কত ছিল? সত্যি না বললে ভাববো এটা তোর কাজ। 10,000 ছিল। অহান যদি 3,000 টাকা শার্ট কেনে তোর বক্তব্য অনুসারে, তাহলে এখানে 7,000 টাকা থাকার কথা। খুচরো টাকা আছে ভাড়ার জন্য, লাগবে মার্কেটে যেতে, সেই খুচরো টাকাটাও আছে। তাহলে এখানে কোনো টাকা তো খরচ হয়নি। আর বড় কথা হলো, অহান্যের ঘরে যে মানিব্যাগ থাকবে এটা তুই কিভাবে জানলি? অহান্যের পকেটে চেক করিসনি কেন? আর ওর ঘরে গিয়ে প্যান্টগুলোই বা কেন চেক করলি? এর থেকে বোঝাই যায় তুই এসব একা নিজে থেকেই করেছিস অহান্যের ফাঁসানোর জন্য। এর কারণ অহান্যের আমার সাথে বিয়ে হয়েছে, সেটা তুই মেনে নিতে পারিসনি। মেনে তো আমিও নেইনি, কিন্তু তাই বলে পাবলিকলি তাকে সব কিছু বলবো এটা হবে না। সরি বল ধূসর, সত্যটা স্বীকার কর, কারণ আমি ভালো করেই জানি অহান চুরি করবে না। আমার টেবিলে 50,000 টাকা পড়েছিল, স্বর্ণের চেন পড়েছিল, সেটা সে নেয়নি। আর তোর থেকে মাত্র 10,000 টাকা চুরি করবে? ওর বেতনই তো 20 থেকে 30,000 টাকা। কি ব্যাট করলি, 6 মারতে গিয়ে আউট হয়েছিস। ধূসর মাথা নিচু করে নিল। অরহান অবাক হয়ে তাকিয়ে থাকে অরিত্রীর দিকে। মাহিমা বেগম শার্টে হাত দিয়ে বলল, কোথায় পেয়েছে সেটা? সিনথিয়া দিয়েছিল। আজকে আমার জন্মদিন, তাই। অরহানের কথা শুনে মাহিমা আর দাঁড়ায় না, অরহানকে নিয়ে ঘরে চলে যায়। তারপর আমিনা বেগম ছেলের গাল থেকে রক্ত মুছে দিচ্ছে, তার চোখে পানি। রক্ত মুছতে মুছতেই বলল, পড়াশোনা করলি, বলেছিলি তুই কখনো কারো বাসায় কাজ করবি না, অথচ পড়াশোনা শেষে এখনো তুই এখান থেকে যাস না কেন? তোকে যখন সবাই ছোট লোক বলে, অশিক্ষিত খ্যাত আবুল বলে, তখন আমার অনেক কষ্ট হয় বাবা। দেখতে কালোর থেকে উজ্জ্বল, চেহারাতে মায়া আছে। তুই একটা চাকরি করতে পারিস তো। চলে যা বাবা এখান থেকে। তোমাকে এখানে রেখে যাব না মা, চাকরি তো খুঁজতেছি। দেখো না, মাঝে মাঝে কয়েক মাস এখান থেকে চলে যাই, আবার ফিরে আসি। সে সময় চাকরি খুঁজি, কেউ তো ঘুষ ছাড়া চাকরি দিতে চায় না, তাই এখানে তোমার কাছে এসে থাকি। তোমার তো অনেক বয়স হয়েছে, এই বয়সে তুমি কত কাজ করবা? তোমার কাজ আমি করে দিচ্ছি, তোমার এত ভাবতে হবে না। তোর বড় স্যারকে বলি তোর ব্যবস্থা করে দিক। মা, তুমি কিন্তু কথা দিয়েছিলে আমার পড়াশোনা নিয়ে কাউকে কিছু বলবে না। যদি বলো তাহলে এমন জায়গাতে চলে যাব তুমিও কখনো খুঁজে পাবে না। আচ্ছা বলবো না, কিন্তু বৌমা, ও না মানে ছোট ম্যাডাম তোকে আজকে বাঁচিয়েছে। মেয়েটা জেদি রাগী, কিন্তু কখনো আগে কাজের লোকদের সাথে খারাপ আচরণ করেনি। বিয়ের পর মাথাটা গেছে, কি করবে বল? কাদের ছেলের সাথে যদি রাজকন্যার বিয়ে হয়, আবার ছেলেটা তো তাদের মতো না, খারাপ লাগবেই। মেয়েটা কথাটা কষ্ট পাবি না, বুঝেছিস? অরহান কিছু বলে না, মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকে। হঠাৎ আর একটা কাজের লোক এসে দরজায় কড়া নাড়ে ওদের। মাহিমা বলে, কে? আপা, অরহানকে ডাকছে ছোট ম্যাডাম। আচ্ছা। অরহান উঠে দাঁড়ায়। মাহিমা এসে একসাথে বের হয়। পায়ে এসে দিচ্ছে মাহিমা, সেটা একটুখানি নিয়ে সিনথিয়ার কাছে চলে যায়। আর অরহান আসে অরিত্রীর ঘরের সামনে। দরজা কড়া নাড়ে অরহান। অরিত্রী ভিতর থেকেই বলে, ভিতরে আয়। ম্যাম, ডেকেছেন আমাকে? অরিত্রী ঘুরে তাকায়। অরহানের চেহারাতে রক্ত জমে গেছে, একটুখানি রক্ত লেগে আছে ঠোঁটের কোণে। অরিত্রী বলে, যখন তোকে মারছিল ধূসর, ওর গায়ে দুঘা বসিয়ে দিসনি কেন? কি বলেন ম্যাম? আমি হলাম কাজের লোক, থাকতে দিয়েছেন, এটাই তো অনেক। মারামারি পারি না ম্যাম, ভয় করে। এত লুজার তুই, না পারিস পড়াশোনা, অশিক্ষিত একটা, না পারিস মারামারি, সবসময় পুঁটি মাছের মতো হয়ে থাকিস কেন শুনি? জানিস তোকে দেখতে অতি জঘন্য লাগে, তোকে আমার একটুও ভালো লাগে না। তবুও তোর সাথে আমার থাকতে হবে 1 বছর। কবে শেষ হবে এতটা সময়? আপনি চাইলে আরও আগে আমাকে ডিভোর্স দিতে পারেন। আমি তো খেলনা, যখন যা ইচ্ছে তাই করা হবে, তাই না? তোকে দেখলেই আমার বিরক্ত লাগে। সমস্যা নেই ম্যাম, বিরক্তিকর আমি জানি। আমাকে এত অপমান করেন, তবুও সহ্য করি, কারণ আপনারা মালিক পক্ষ।
এত কিছু আমাদের বললেও কিছু হবে না, আমরা সব সহ্য করতে পারি। তোর সাথে কথা বললেও আমার রাগ লাগে, সব সময় একরকম হেয়ার স্টাইল। 25 সালে এসেও কেউ এখন মাঝখান দিয়ে সিথি কেটে স্টাইল করে, মানে ছেলে ছোট থাকতে মা চুল আঁচড়ে দিত, সেরকম স্টাইল এখনও রয়ে গেছে তোর। ঠিকমতো কথাও বলতে পারিস না। কেন বাবা তোর সাথে আমার বিয়ে দিল? রোজ কান্নার কারণ যে তুই আমার। আফসোসেরও কারণ হব ম্যাম একদিন। মানে? না মানে কিছু না। কেন ডেকেছিলেন ম্যাম? ও হ্যাঁ, এই নে ধর, এখানে 10,000 টাকা আছে, ডাক্তারের কাছে যাবি। অরিত্রি তার ভ্যানিটি ব্যাগ থেকে 10,000 টাকার নোট বের করে অরহানের দিকে বাড়িয়ে দেয়। অরহান কিছু সময় টাকার দিকে তাকিয়ে থেকেই বলে, ম্যাম তেমন কিছু হয়নি, মাত্র 2টা খুশি, এর থেকেও ভারী না। মানে কাজ করি তো, এরকম শরীরে কিছু হবে না, টাকা লাগবে না, ঠিক হয়ে যাবে। ধর এটা, মনে কর এটা তোর জন্মদিনের গিফট, গিফট? মানে উপহার। ধুর, একটু কিছুই পারিস না। এই যুগের ছেলে হয়েও তোকে কখনো টাচ ফোন ইউজ করতে দেখলাম না। বাটন ফোন নিয়ে পড়ে আছিস সারাদিন, সেই বাটন ফোনে কি করিস? টাকাটা ধর। উপহার? তাহলে ঠিক আছে, আমি উপহারগুলো গুছিয়ে রাখি, আর সারাদিন আমি ফোনে সাব খেলা করি ম্যাম। সামনে থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। অরহান টাকাটা নিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে যায়। অরিত্রি জানে কেন ধূসরের থেকে অরহানকে বাঁচালো, তবে যে ছেলে 50,000 টাকা হাতে পেয়েও নেয়নি, সে ছেলে সামান্য 10,000 টাকা চুরি করবে, এটা অরিত্রি মেনে নিতে পারেনি। অরিত্রি ফোন বেজে ওঠে। ওর বেস্ট ফ্রেন্ড তিথি কল করেছে। রিসিভ করে অরিত্রি বলে, কি রে দোস্ত, তোকে কবে থেকে কল করছি আর তুই কি না ইগনোর করলি? তোর বিয়ের দাওয়াত ক্যান্সেল করলি, বিয়েটাও হলো না, খবরে শুনলাম। তাহলে তোকে দেখছি না কেন? বিয়ে করিনি কারণ নিবিড়কে ভালোবাসতাম, আর নিবিড় হারামি তো ফ্রড। ওর আসল সত্য জানতে পারি। যাই হোক, কেমন আছিস? আজকে দেখা কর, তোর জন্য একটা নিউজ আছে, বিকেলেই আসবি। অরিত্রি আরও কিছু সময় কথা বলে ফোন কেটে দেয়। আজকে বের হতে হবে তার। একই কোয়ালিটির সব ধরনের পোশাকের দাম কমিয়ে দিয়েছে এআর কোম্পানি। একদিনে মার্কেটের ভ্যালু গিয়ে দাঁড়িয়েছে অনেক টাকা। আকাশ এখন বেশ লাভের মুখ দেখছে। মেহরাবের এম ফ্যাশন কোম্পানি এখন অনেকটা এক্সপেন্সিভ হয়ে গেছে। পণ্যের দাম আগের মতোই আছে, তবে স্টক বাজারের চাহিদা কমতে শুরু করে দেয়। স্যার, সব তো দেখছেন, কি করব বলেন? চিন্তা করো না, আমি জানি প্রোডাক্ট তৈরিতে কত খরচ। আমাদের যা খরচ হয়, সবার বেতন আর সব কিছু মিলে প্রোডাক্ট ভ্যালু থেকে খুব অল্প লাভ করি। খুচরা মার্কেটে যদি আমাদের কোনো শার্ট বা 5-10 হাজার টাকা সেল রেট থাকে, আমরা পাইকারি বাজারে সেগুলো 2,000-এ সেল করেছি। এক দর বাজার থেকে আমাদের এখন দর কষাকষি বাজারে প্রোডাক্ট ছাড়তে হবে। তবে কোনো পণ্য যদি 10,000 বলে, সেটা দাম কমিয়ে 5,000 করলেও দোকানিদের লাভ, আমাদেরও লাভ থাকবে। কিন্তু যদি দাম কমিয়ে ছাড়ি তবে লস হবে। সেই লস এখন না বুঝলেও যখন নতুন প্রোডাক্ট তৈরি শুরু করবে তখনই দেখবে লাভ বাড়াতে গিয়ে মান খারাপ করে দিয়েছে। আমাদের মানের দিকে আরও নজর বাড়াতে হবে। মেহরাবের কথা শুনে নীরা স্বস্তি পায়। নীরা মেহরাবের অ্যাসিস্ট্যান্ট, আর মেহরাব সাহেব বিজনেসের ব্যাপারে অনেক সিরিয়াস। হাজার হাজার লোক তার কোম্পানিতে কাজ করে। প্রতি মাসে একবার করে সব শ্রমিকদের সাথে কথা বলে, তাদের সাথে বসে খাবার খায়, বন্ধুসুলভ কত আলোচনা করে, কারো পারিবারিক সমস্যাও সমাধান করে। আর এই জন্যই কোম্পানির প্রতিটা শ্রমিক নিজেদের সব কিছু উজাড় করে দেয়। ওদিকে আকাশ আর সাব্বির বসে আছে। ড্যাড, জমে থাকা সব প্রোডাক্ট এখন সেল হয়ে যাচ্ছে, লাভ হচ্ছে অনেক, কিন্তু যদি আবার নতুন প্রোডাক্ট তৈরি করতে সমস্যাতে পড়ি তখন? শোন, প্রথমে মার্কেটে অল্প টাকার প্রোডাক্ট ভালো মানের দিতে হয়, তারপর আস্তে আস্তে কোয়ালিটি খারাপ করলেও সমস্যা নেই। সবাই ভাববে আগের মতোই মাল ঠিক আছে, এসব নিয়ে তোর ভাবতে হবে না। কিন্তু যদি লসে পড়ি আর এর ভিতরে যদি মেহরাব আবার নতুন কিছু করে, তখন আমরা পথে বসে যাব। এটা সে পারবে না, হুমকির কার্ড তো আছেই তার মেয়ে। মেহরাব বড় কিছু করতে গেলে বুঝবে সে দুর্বল কোথায়। আর যদি বেশি কিছু করে তবে আমাদের কোনো লোক ওর কোম্পানিতে ঢুকিয়ে দেবো, তারপর ওর প্রোডাক্টে আগুন লাগিয়ে দিব, কি বলো?
হ্যাঁ, এটা ভালো প্ল্যান। তারপর সেই শ্রমিককে মেরে ফেলবো, কোনো প্রমাণ থাকবে না। ওর কোম্পানি যখন লসে পড়বে তখন আমরা সেটা কিনে নিব। তাহলে এখনই ওর কোম্পানিতে আমাদের কয়েকজনকে ঢুকে দেওয়ার ব্যবস্থা করি। সাব্বির কথাটা বলেই বেরিয়ে পড়ে। মেহরাব সাহেবের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। মেহরাব সাহেব বাড়িতে বসে আছে। আজকে দ্রুত ফিরেছে তিনি, সবার সাথেই বসে আছে। অরহানের ঘটনা তিনি জানে না। অরিত্রী বের হয়, সবার সামনে আসতেই মেহরাব সাহেব জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিস? বন্ধুদের সাথে দেখা করতে। অরহানকে সাথে করে নিয়ে বারবার যেন একই কথা বলতে না হয়। কিন্তু আমি তো বন্ধুদের কাছে যাচ্ছি। তাতে কি, অরহানকে সাথে করে নিয়ে যা। অরিত্রী বের হয়, অরহানের সাথে বের হয়। সিনথিয়া ভিতরে ঢুকছিল অরহানের মায়ের সাথে দেখা করবে বলে। সিনথিয়াকে দেখে অরিত্রী ওদের পাশ কাটিয়ে সিনথিয়া যখন ঢুকবে, অরিত্রী সিনথিয়াকে ডাকে। এই মেয়ে দাঁড়াও। জি ছোট ম্যাম। হামিদ আঙ্কেলের মেয়ে তুমি, তাই না? আমাদের ফুলবাগান তুমিই দেখাশোনা করো। হ্যাঁ ম্যাম। আহান্নের সাথে তোমার দেখি বেশ ভাব। দুজন একসাথে বড় হয়েছি ম্যাম। আমরা তো ছোটবেলায় বাহিরে একসাথে খেলতাম। ও, পড়াশোনা করেছো? হ্যাঁ, অনার্স শেষ। বাবার জন্য এখানে আছি, ফুল বাগান দেখাশোনা করি। আচ্ছা যাও। অরিত্রী চলে যায়, অরহান পিছু পিছু আসে। সিনথিয়া ওদের দিকে তাকায়। অরহান গাড়ির দরজা খুলে দেয়। তারপরে এর সাথে দুজনে গাড়ি করে চলে আসে। এয়ারপোর্ট রোডের দিকে আসে ওরা। রাস্তার পাশে একটা বড় ভিআইপি ফুচকার দোকান। ওর বন্ধু আর বান্ধবীরা সেখানে আছে। গাড়ি থামায় অরহান, ওইদিকে গাড়ি থেকে নামতে সাহায্য করে। ওর বন্ধুরা এগিয়ে আসে অরিত্রীর কাছে। বাপরে, ফুল দিবি? আজকে তাহলে আসি। ভুলেই তো গিয়েছিলাম মনে হয়। আরে না, একটু ঝামেলাতে ছিলাম, বিয়ে ভাঙলাম, তাই আর কি। তা এই ছেলেটা কে? এ তো হ্যাঁ, কে এটা? আগে তো কখনো দেখিনি। আমি ম্যামের নতুন ড্রাইভার। ওই অরিত্রী, তোর ড্রাইভার তো দেখি হ্যান্ডসাম। হাতের বাহুর দিকে তাকা। ছি, তুই যেমন তোর চয়েসও এমন। যা সর। তোরা কিন্তু দারুণ ঝগড়া করিস। ওর কথা বাদ দে দোস্ত, আমি বসি। সবাই গিয়ে বসলো একটা টেবিলে। রাস্তার পাশে টেবিল, সুন্দর করে সাজানো। এটা টুরিস্ট এলাকা, তাই সব কিছু পরিষ্কার করে রাখা। অরহান গাড়ির পাশে বসলো, বাটন ফোন বের করে ছাপতে থাকে। ঈশিতা বলে, দোস্ত দেখ, তোর ড্রাইভার বাটন ফোন চালায়, বেচারা এত গরিব। তোরা কি ওর কথা বাদ দিবি? কেন ডেকেছিস বল তো? রাগ করছিস কেন? আচ্ছা শোন, আমাদের রিয়ার তো এই সপ্তাহ পরেই বিয়ে। আমাদের সবাইকে ডেকেছে সে। কি? বাহ, জানলাম না আমি। বাবা হঠাৎ ঠিক করেছে গ্রামের বাড়িতে বিয়ে হবে, তোদের সবাইকে এই জন্যই ডেকেছি। বিয়ে এখনো 15 দিন বাকি। তোদেরকে ডেকেছি কেন? সেটা হলো তোদের সবাইকে এক সপ্তাহ বাকি থাকতে আমার বিয়েতে যেতে হবে। পরশু বাবা আসবে ঢাকা থেকে। বিয়ে সব শপিং শেষ করে এবার এই সপ্তাহে আমি চলে যাব। তোরা 8 দিন বাকি থাকতেই আসবি, গ্রামে চলে আসবি আমার বিয়ের জন্য, মনে থাকে যেন। অরিত্রী, তুই যেন মিস করিস না, তোকে তো ফোন করেই পাই না। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন চল কিছু খাই। সবাই একসাথে খেতে ব্যস্ত। খাওয়া শেষ করে সবাই ঈশিতা একটু দূরে আসে। সবাই যে যার মতো জায়গা ঘুরে দেখছে। তিথিকে নীরবের বিষয়ে সবকিছু বলেছে অরিত্রী। ওরা তিনজন গল্প করছে। ঈশিতা দূর থেকে ওর বাবার সাথে কথা বলছে। কথা শেষ হতে ঘুরে দেখে ইরফান দাঁড়িয়ে। কি হলো, পেছনে কখন আসলি? মাত্র এসেছি। কিছু বলবি? এসি, তোকে একটা কথা বলবো ভাবছিলাম। আসলে আমরা তো ভালো বন্ধু, তাই না? হ্যাঁ, তাই কি? তোকে আমি অনেক ভালোবাসি ইসি, বিশ্বাস কর। তোরা ছাড়া আমার কোনো মেয়েকে ভালো লাগে না। কি বলছিস? কেউ জানে সব? না। আচ্ছা ভেবে দেখি, এখন এসব নিয়ে কথা বলা না বলাই ভালো। রাজি হবি তো? দেখা যাবে। ঈশিতা চলে যায় সেখান থেকে। ঈশিতা বিশ্বাস করতে পারছে না ইরফান তাকে প্রপোজ করবে, কিন্তু ইরফান তাকে সত্যি ভালোবাসে কিনা সেটা আগে বুঝবে, তারপর না হয় সেটা গ্রহণ করবে। এই জন্য ঈশিতা এখন কিছু বলেনি। ঈশিতা তার বন্ধুদের কাছে আসলো। তিথি উঠে দাঁড়ায়, হাঁটতে হাঁটতে অরহানের কাছে আসে। হ্যালো মিস্টার আরহান, হোয়াট আর ইউ ডুইং? বুঝতে পারছি না। না, তুমি ইংরেজি জানো না? গ্রামে থাকতাম তো, পড়াশোনা করা হয়নি, তবে ভালো গাড়ি চালাতে পারি। ও, সমস্যা নেই। বললাম কি করছো? কিছু না ম্যাম। আমি কোনো ম্যাম না। তোমার বাহু দেখলাম তখন, বেশ ভারী। তুমি কি জিম করো?
তোমাকে দেখলে মনে হয় জিম মানে ব্যায়াম করো রোজ। না না ম্যাম, আমি কোনো ব্যায়াম করি না। আসলে ভারী চাকা ওঠানো নামানো করি। কখনো কখনো স্যারদের ব্যাগ টানি, হয়তো এই জন্য এমন। দেখতে কালো, তবে চেহারাটা সুন্দর আছে। ম্যাম, গরিব বলে মজা নিচ্ছেন? আমাকে ম্যাম? কি ব্যাপার, তুই আমার ড্রাইভারের সাথে কি করছিস? তোকে না বলেছি এসব গরিব খ্যাত গাইয়া ছোট লোক টাইপ লোকেদের সাথে কথা বলবি না। ভাই, তোর জন্য বড়লোক ছেলেরা পাগল, আর তুই বেছে বেছে গরিব অশিক্ষিত দেখতে বাজে ছেলেদের খোঁজ করছিস। তোর নিয়ে আর পারি না আমি। এমন করে বলছিস কেন? মানুষকে সম্মান দিতে হয় গাধি। আর এরা অনেক ভালোবাসতে পারে। নিবিড় তো বড়লোক ছিল, আরহানের থেকে কি পেলি? এরা ভালোবাসতে সম্মান দিতে জানে। ভাই, তুই রাখ তোর ভালোবাসা। ওই গরিবের বাচ্চা, ওঠ, বাড়িতে যাব। অরহান দ্রুত গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী গাড়িতে উঠে বসে। তিথি হাসতে থাকে। অরহান বলে, কষ্ট পেয়েছো? অরহান গাড়িতে উঠতে উঠতে বলে, না, সব সময় কষ্ট পেতে হয় না। অরহান চলে আসে সেখান থেকে। অরিত্রীর মেজাজ খারাপ লাগছে। তিথি নেকামি একদমই ভালো লাগে না, তবুও একসাথে পড়তে পড়তে ওদের বন্ধুত্ব হয়ে গেছে। এখন তিথি অরিত্রীর এতটা কাছে যে সে তিথিকে ছাড়া কাউকে সেভাবে কাছের ভাবতেই পারে না। অরিত্রী ভাবতে থাকে গ্রামের কথা। সে কখনো গ্রামে যায়নি। গ্রামের বিয়ে কেমন হবে? বিয়েটা কি শহরের মতো হবে? গ্রাম দেখতে কেমন? অরিত্রী চোখ বন্ধ করে গ্রামের দৃশ্য সাজাতে থাকে। গ্রামে যাওয়ার জন্য সে অনেক এক্সাইটেড হয়ে পড়েছে। মাকে গিয়ে সে সব কিছু বলবে। গ্রামে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নিবে সে। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? মেহরাব সাহেবের কোম্পানিতে নতুন 10 জন শ্রমিক নেওয়া হয়েছে। এম ফ্যাশন কোম্পানির একজন ডিরেক্টর, যে ছাব্বিরের থেকে লাখ লাখ টাকা নিয়েছে সেই 10 জন শ্রমিককে কাজে ঠকানোর জন্য। তারা কাজে ঢুকে ম্যানেজারের দৃষ্টি আকর্ষণের জন্য সব রকম কাজে সবার আগে এগিয়ে আসে। সবার সাথে ভালো ব্যবহার করা শুরু করে দেয়। কিন্তু ওরা এসেছে নতুন একটি মাইন্ড গেম খেলতে। তিথি বাড়িতে এসেছে। তার মাকে রিয়ার বিয়ের বিষয়ে সবটা বলবে। তিথির মা মাজিদা বেগম বলে, গ্রামে যেতে চাস, কিন্তু একা তো তোকে যেতে দেব না। একা কোথায়? অরিত্রীরা আছে তো। হ্যাঁ, কিন্তু সেখানে যেতে হলে তোমার মামাতো ভাই মিহানকে নিয়ে যেতে হবে। তুমি তো জানোই তোমার বাবা দেশের বাইরে, কিছু হলে কে দেখবে? এই জন্যই মিহানকে তোমার সাথে পাঠাবো। উফ আম্মু, তুমি না সব সময় এমন করো, ভালো লাগে না। মিহান ভাই কেন আমার সাথে যাবে? আমরা তো সবাই ফ্রেন্ডস সেখানে, এটা ভালো লাগে না। তাহলে তোমার যাওয়া হবে না? ভালো লাগে না আম্মু। ঠিক আছে, যাবে, তবে আমরা তো সবাই অরিত্রীর গাড়িতে যাব। মিহান যেন আমাদের সাথে না আসে। সে বাসে করে যাবে, ঠিকানা দিয়ে দিবা। আচ্ছা, তবুও সে তোর সাথে থাকবে, এটাই অনেক। রাস্তায় কোনো চিন্তা নেই। তিথি আর কিছু বলে না, রুমে চলে আসে। বন্ধুদের গ্রুপে আসে মেসেজ করে বলে, গাইস, আমি রেডি রিয়ার বিয়েতে যেতে, কিন্তু সাথে মামাতো ভাই মিহান আসবে। কেমন লাগবে বল? বন্ধুদের ভিতরে একটা আহাম্মক ঢুকবে। মা এছাড়া রাজিই হচ্ছিল না। সাথে সাথে ঈশিতা রিপ্লাই দেয়, দোস্ত, আমার কোনো সমস্যা নেই, আমার ফ্যামিলির আছে। গ্রামে বিয়ে কখনো দেখিনি। অরিত্রী চুপচাপ সবার মেসেজ দেখছে। সবাই বিয়ে নিয়ে তো এক্সাইটেড। রিয়াও তার বিয়ে নিয়ে অনেক খুশি। কেউ জানে না তার সাথে সবার কাছে পরিচয় করিয়ে দেওয়ার ড্রাইভার ছেলেটি তারপর। সবাই জানতে পারলে হাসবে। অরিত্রীর হাসি পাত্র হতে পারবে না, কারণ সবসময় অরিত্রী নিজেকে নিয়ে গর্ব করেছে। তার সুন্দর চেহারা, সুন্দর হাসি, টাকার গরম সব কিছু নিয়ে অরিত্রী সবার থেকে সবাই থেকে নিজেকে বেস্ট মনে করেছে। আর তারাই হাজবেন্ড কিনা একজন অশিক্ষিত খ্যাত কালো দেখতে কাজের ছেলে। অরিত্রীর নীরবে কাঁদছে। আমিনা বেগম আসে। কি হলো, কাঁদছিস কেন? মানে, কেন করলে আমার সাথে এমনটা তোমরা? আমার জীবনটা আমার উপরে ছেড়ে দিতে? দেখতে কালো কাজের ছেলের সাথে আমাকে কিভাবে বিয়ে দিলে? না পারি কারোর সামনে তাকে পরিচয় করিয়ে দিতে, না পারি শান্তি মতো থাকতে। এর থেকে কি মরাটা ভালো ছিল না বলো? এখন ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি মানি না এটা। তোমরা আমার ভাগ্য নষ্ট করেছো। তোমরাও তো পারো না কাউকে তোমার মেয়ের বিয়ে নিয়ে কাউকে কিছু বলতে। তাহলে এটা কি খারাপ কিছু না? আমি সহ্য করতে পারি না। চুপ থাক,
ডেকেছিলি কেন? রিয়ার বিয়ে, গ্রামের বাড়িতে বিয়ে হবে, তোমাদেরকেও যেতে বলেছে, কিন্তু আমাদের সবাইকে ওর বিয়ের 1 সপ্তাহর আগে যেতে হবে। তোমাকে জানিয়ে দিলাম, বাবাকে বলিও। আচ্ছা ঠিক আছে। আমিনা বেগম চলে যায় অরিতির রুম থেকে। অরিতি বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। অরহান আর সিনথিয়া দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য। সিনথিয়া আজকে শাড়ি পরেছে, অরহান একটা টি শার্ট পরেছে। সব সময় টি শার্ট পরে অরহান। সিনথিয়া অরহানের হাত ধরে আছে। অরহানকে বলল, তোকে যে শার্টটা দিলাম সেটা পরলি না কেন? ওটা অন্যদিন পরবো। ভালো জিনিস এত জলদি পড়তে নেই, ব্যবহার করলে নষ্ট হবে তো। চল রাস্তা পার হই। দুজন রাস্তা পার হয়, সেই পার্কের ভিতরে আসে। সিনথিয়া বসলো একটা বেঞ্চে, অরহানও বসলো। অরহান চুপচাপ বসে থাকে, বাটন ফোন বার করে চাপতে থাকে। ওই, তুই সব সময় ফোন চালিস কেন? কি চালিস হ্যাঁ? অরহান জলদি ফোনটা পকেটে ঢুকিয়ে নিয়ে বলে, কই না তো, আমি তো গেমস খেলি। তো বল, এখানে ঘুরতে আসলি কেন? আর আজ শাড়ি পরলি যে? হ্যাঁ, তোর জন্মদিন তো এই জন্যই। কেমন লাগছে বল তো? ভালোই লাগছে, কিন্তু তুই সাদা, আমি কালা। মানুষজন দেখলে কি ভাববে? হাসবে হাসবে, বুঝলি তো? রাখ তোর মানুষের কথা। কালো বলে কি হয়েছে? আমি জানি তো তুই কেমন। পড়াশুনো করেছিস, রেজাল্টও ভালো, সব সময় ফার্স্ট হতি ক্লাসে। তোর রেজাল্ট দেখলেও তো অবাক হতাম। এত ভালো একটা ছেলেকে নিয়ে কে হাসবে? এসবের মূল্য নেই। পুরুষ মানুষ সব সময় দুটো জিনিসের উপরে নির্ভর করে, একটা হলো টাকা আর একটা হলো চেহারা। আপাতত দুটোর আমার কোনো কিছুই নেই। কালো মেয়েরাও তো ক্রিম মেখে সুন্দর হয়ে যায়, হাত পা কালো, মুখে সাদা ক্রিমের গুণে। আমরা ছেলেরা তা পারি না, তবে মেয়েরা গুণী হলে তারও মূল্য থাকে বেশি। যেমন তুই হলেই গুণী মেয়ে, দেখতেও সুন্দর, পারফেক্ট মেয়ে তুই। আর আমি কোনো দিক দিয়ে তোর যোগ্যও হতে পারবো না। বিষয়টা এমন। তুই এইসব আজাইরা কথা বলে মুড নষ্ট করিস না তো, মেজাজ খারাপ হয়। তোর সাথে আর ঘুরতে আসবো না, যা। আরে রাগ করিস কেন, বাদ দে, চল হাঁটি। ওরা দুজনে পার্কের ভিতরে ঘুরতে থাকে। সিনথিয়া আর অরহান ভালো বন্ধু, দুজনে একসাথে বড় হয়েছে, এই জন্য ওদের বন্ধুত্ব বেশ গভীর। সিনথিয়া ফুল কিনতে চায়, একটা ছেলে আসে সেখানে। ছেলেগুলোর ভিতরে নেতা গোছের ছেলেটা সিনথিয়ার দিকে অনেক বাজেভাবে তাকিয়ে থাকে। ছেলেটার নাম আরিয়ান। সিনথিয়াকে দেখেই বলল, এই তোরা দেখছিস মেয়েটা কত সুন্দর, মনে হচ্ছে সে শুধু আমার জন্য এসেছে এখানে। এই মেয়ে ফুল কিনবে? ফুল কেনা লাগবে না সোনা, আমি তোমাকে ফুল দিচ্ছি। মামা, এইখানে ঝামেলা কইরেন না, আপনারা আইসা খালি ঝামেলা করেন। চুপ শালা, দে ফুল দে। আরিয়ান কথাগুলো বলে গোলাপ কেড়ে নেয় দোকানদারের থেকে, সেইগুলো সিনথিয়ার দিকে বাড়িয়ে দেয়। সিনথিয়াকে বলে, তোর ঠোঁটে লিপস্টিক তো দারুণ, সেটা কি আমাকে খেতে দিবে? মুখ সামলে কথা বলুন। একটা মেয়েকে প্রথম দেখেই তার সাথে কুকুরের মতো আচরণ করছেন কেন? আমার তোমারে ভালো লাগছে, গাল দুটো তো হেব্বি সুন্দর, একটা হামি দিতে চাই। আর একটা বাজে কথা বলে আপনার গালে কষে চড় দেব বলে দিলাম। একটা চুমু দিতে পারো? শুনো মেয়ে, এই পার্কে অনেক মেয়ে আসে যারা টাকার জন্য বিছানায় যায়, তোমাকে দেখে তেমনই মনে হয়েছে। বলো কত টাকার জন্য আমাদের সাথে যাবা? বেশি চাইবে না, তোমারে ভালো লেগেছে, আমার তোমারই লাগবে, সেই জন্য খুশি হয়ে তোমাকে বেশি দিতে পারি, বলো। সিনথিয়া ঠাস করে একটা চর বসিয়ে দেয় আরিয়ানের গালে। আরিয়ান মুচকি হাসে, সিনথিয়ার হাত ধরল। আরিয়ান মুচকি হেসে সিনথিয়ার হাত ধরল। সিনথিয়া চিৎকার করে অরহানকে ডাক দেয়। অরহান দৌড়ে আসে সেখানে। কি হয়েছে সিনথি? আপনারা কারা ভাই? ওর সাথে এমন করছেন কেন? এই এটা কে রে? মেয়ের প্রেমিক নাকি? হিরো নাকি রে? কিন্তু হিরোর চেহারাটা এমন কেন, কাজের লোকের মতো দেখাচ্ছে। ভাই, ওরে ছেড়ে দেন। ছাড়বো না, কি করবি রে? যা সর এখান থেকে। আরিয়ান অরহানকে ধাক্কা দেয়। অরহান দূরে সরে যায়। সিনথিয়াকে টানতে থাকে ওরা। অনেক মানুষ জড়ো হয়ে গেছে, কিন্তু কেউ কিছু বলছে না। অরহান এসে সিনথিয়ার হাত ধরল। অরহান চুপচাপ তাকিয়ে থাকে আরিয়ানের দিকে, গম্ভীর গলায় বলে, বললাম না মেয়েটাকে ছেড়ে দে। প্রথমে অনুরোধ করি, তারপর কি? তারপর মেরে ফেলি। শালা তোকে তো আমি। আরিয়ান কথাটা বলে অরহানের দিকে ঘুষির জন্য হাত বাড়ায়। অরহান প্লাসটা নিজের হাতে দিয়ে
অরহান প্লাসটা নিজের হাত দিয়ে ধরে। সিনথিয়া অবাক হয়, এইরকম অরহানকে সে কখনো দেখিনি। হাবাগোবা চুপচাপ সবাই ছেলে সে, জীবনে কখনো মারামারিতে জড়ায়নি। আরিয়ান ছুরি বের করে, তখনই পুলিশ চলে আসে সেখানে। অরহান আরিয়ানের হাত ধরে বলে, ভাই, আপনার হাত জোড় করে বলছি, দয়া করে মেয়েটাকে তুলে নিয়ে যাবেন না। পুলিশ এসে অরহানের কথাগুলো শুনতে থাকে। অরহানের কথা অনুসারে আরিয়ানকে তুলে নিয়ে যায় পুলিশ। অরহান সিনথিয়ার হাত ধরে সেখান থেকে নিয়ে আসে। সিনথিয়া কেবল অরহানকে দেখছে। অরহানের চোখে মুখে আজকে সে হিংসতা দেখেছে, যেটা বেশ ভয়ানক। এক মুহূর্তের জন্য সিনথিয়া যেন অরহানকে অচেনা মনে করছে। তোর কি হয়েছিল? এভাবে ঘুষিটা কিভাবে ঠেকালি? শোন, একটা মেয়েকে কেউ তুলে নিয়ে যাবে সেটা আমি হতে দিতে পারি না। আর তুই তো আমার বন্ধু, তোর কোনো ক্ষতি আমি থাকতে সেটা হতে দিতে পারি না। আমার মা ছাড়া আমার জন্য কাঁদার কেউ নেই, তাই এসব নিয়ে এখন ভয় করি না। আচ্ছা হয়েছে মিস্টার হিরো, আর ঘুরতে আসবো না এইভাবে। বাপরে। ওরা হাসতে হাসতে বাড়ির দিকে যেতে থাকে। মেহরাব সাহেব বাড়িতে এসে সবাইকে ডেকেছে। ডিনার করে সবাই বসে আছে। মেহরাব সাহেব বলে, একে গ্রুপের চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট ফাহিম কল করছিল, ওনারা 3 দিন পর এখানে আসবে। সবাই রেডি হয়ে যাবে, আমাদের পরিবারের সবাই সেদিন তাকে গ্রহণ করবে। তিনি আসলে আমি তাকে এখানে আসার জন্য প্রস্তাব দেব। শোনো, তোমার মেয়ের বান্ধবী রিয়া আছে, তার বিয়ে এই মাসের 15 তারিখে। এখনও অনেক দিন আছে। যেদিন শুভ্র আসবে তার পরের দিন ওরা সবাই গ্রামে যাবে রিয়ার বিয়েতে। তোমাকে জানালাম। ঠিক আছে, ওর তো গাড়ি আছে নিজস্ব, সেদিন না হয় বড় গাড়িটা নেবে। তবে অরহান গাড়ি চালাবে, অরহান যেন সাথে যায়। আর তাছাড়া সেখানে অনেক কাজ থাকবে। তোমার মেয়ের সাথে হামিদ ভাইয়ের মেয়ে সিনথিয়াও যাবে। তোমার মেয়ে যে পাগলামি করবে সেগুলো সামলাবে কে? অরিতি প্রথমে না করতে চেয়েছিল সিনথিয়ার ব্যাপারে, কিন্তু পরক্ষণে ভাবে যদি সিনথিয়া যায় তবে অরহানের সাথে সিনথিয়ার কথা বলা যাবে সবাইকে। তার উপর অরহানের কোনো ইফেক্ট পড়বে না। অরিতি রাজি হয়ে যায়। এখন অপেক্ষার পাল্লা তার বাবার বস কবে আসবে দেশে। 3 দিন কেটে যায়। আজকে বাড়িতে সকাল থেকে অনেক পদের রান্না হয়েছে। সব কিছু অরহান, তার মা আরও কয়েকজন মিলে করেছে। অরিতি, মেহরাব সাহেব সবাই রেডি। অরহানকে ডাকে মেহরাব সাহেব। অরহান এসে বলে, স্যার ডেকেছেন? হ্যাঁ, রেডি হও, তুমি নিয়ে যাবে আমাদেরকে। বাবা এখানেও সে ভালো লাগে না। হ্যাঁ, কি সমস্যা? অরহান দ্রুত রেডি হয়ে আসে। বাড়ির কাজ তার কমপ্লিট। অরহান গাড়ি নিয়ে বের হয়। চুলগুলোর মাঝখান দিয়ে শীতে কাটা, দেখতে কালো তো আছেই, কিন্তু অতটা ক্ষেত দেখতে হবে না। কিন্তু এতটা ক্ষেত দেখতে হবে যা অরিতি সহ্য করতে পারে না। চুলগুলো কার বড় হয়েছে, সেগুলো কাটি না একদম। অরিতি দেখলেই বমি আসতে চায়। চুপচাপ বসলো অরিত্রি গাড়িতে। অরহান দ্রুত গাড়ি চালিয়ে এম ফ্যাশন কোম্পানির সামনে আসে। ভিতরে গাড়ি দিয়ে প্রবেশ করে সে। প্রথমবার এখানে এসেছে অরহান। অরহান গাড়ি থেকে নেমে ওদের জন্য দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামে অরিত্রি আর মেহরাব সাহেব। অরিত্রিকে অনেক সুন্দর লাগছে, চুলগুলো ছেড়ে দেওয়া। লম্বা চুলগুলো অরিত্রিকে একদম পরীর মতো লাগছে। অরিত্রি তার বাবার সাথে স্টেজে আসলো। অরহান চুপচাপ দূরে একটি চেয়ারে বসলো। কোম্পানির সব শ্রমিকরা একসাথে আছে এখানে। অরিত্রি এবংকার হিসেবেই আছে। কিছু সময় পর কতগুলো গাড়ি প্রবেশ করে কোম্পানির ভিতরে। অনেকগুলো সিকিউরিটি গার্ড সহ দামি গাড়ি থেকে শুভ্র নামলো। ফাহিম শুভ্রের পিছনে। শুভ্র দেখতে বেশ হ্যান্ডসাম, পাকিস্তানের কোনো হিরোদের মতো। খোঁচা খোঁচা দাড়ি, সাথে চুলগুলো বেশ স্টাইলে কাটা, গায়ে দামি পোশাক, স্যুট বুট পরা। শুভ্রের পিছনে মেহরাব সাহেব, বাংলাদেশের বিজনেসম্যান আইকন, যে কিনা শুভ্রকে স্যার বলতে শুরু করেছে। মেয়েরা শুভ্রকে দেখেই ফিদা। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এসকে গ্রুপের চেয়ারম্যান মিস্টার শুভ্র। আমরা সবাই তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। শুভ্র স্টেজে তাকায়। অরিত্রিকে দেখে সে। মেয়েটাকে আজকে অনেক বেশি গর্জিয়াস তো লাগছে, সাথে বেশ স্বাভাবিকভাবে কথা বলছে। শুভ্র এসে ভিআইপি সিটে বসলো। সে অরিত্রির দিক থেকে চোখ সরাতেই পারছে না। একে একে কোম্পানির বড় বড় লোকেরা এসে শুভ্রকে ফুল দিতে থাকে। শুভ্র অনেক খুশি হয়, তাকে গ্রহণ করার জন্য এত আয়োজন। শুভ্র মাইক্রোফোন হাতে নিল, অরিত্রির দিকে
তাকিয়ে শুভ্র। অরিতিও তাকিয়ে আছে শুভ্রের দিকে। Hello everyone, my name is Shubro. I am a chairman of SK Group. SK Group is a huge company in the international market. Big companies in every country want to work with us. কিন্তু আমি চাই আমার দেশের কোম্পানিকে সবার আগে পরিচয় করিয়ে দেওয়া। তাই এসেছি আমার দেশের পণ্যকে নিজের দেশের ভিতরে সহ বাইরেও সবখানে পৌঁছে দেওয়া। এই জন্য দেশের 1 নম্বর কোম্পানি এম ফ্যাশনকে আমরা সিলেক্ট করেছি। আমরা ইনভেস্টর হয়ে তাকে 50 কোটি টাকা ইনভেস্ট করতে এসেছি। আর একটা কাজও আছে, আমার কোম্পানির একজন ডিরেক্টর এই দেশেই থাকে, তার বোনের বিয়ে আছে, আমি সেটার জন্য এসেছি। ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে অভ্যর্থনা জানানোর জন্য। আপনারা কাজ করুন সেটা দিয়ে, আপনারা সবার জন্য বিশেষ পুরস্কারও থাকবে। শুভ্র খুব সুন্দর করে কথাগুলো বলল। অরহান দূরে দাঁড়িয়ে দেখছে, কত বড় মানুষ, বড় মানুষের বড় বড় ব্যাপার। মেহরাব সাহেব আসলো শুভ্রের কাছে, শুভ্রকে বলল, স্যার যদি কিছু মনে না করেন আমার বাড়িতে চলুন, আপনার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। সেখান থেকে না হয় কালকে যাবেন বিয়ের অনুষ্ঠানে। বিয়েটা কোথায় জানতে পারি কি? কিশোরপুর গ্রামে। সেখানে তো আমার মেয়েও যাবে, তার বান্ধবীর বিয়ে হচ্ছে সেখানে। তাই নাকি? কে সে? স্যার এই যে আমার মেয়ে অরিত্রী। হ্যালো স্যার। হ্যালো। শুভ্র হাত বাড়িয়ে দেয় অরিতির দিকে। অরিতির হাত কাঁপতে থাকে। এত বড় একজন লোক, তার উপর দেখতে একদম রাজপুত্রের মতো। অরিত্রী এরকম একজনের অপেক্ষাতেই ছিল। অরিতির হাত বাড়ায়, শুভ্র হাত ধরে অরিতির দিকে তাকিয়ে থাকে। অরিতিও তাকিয়ে থাকে শুভ্রর দিকে। দুজনকে দেখতে থাকে কয়েক সেকেন্ড। মেহরাব সাহেব ডাক দেয় শুভ্রকে, হাত ছাড়লো তখন। জি, আপনি কোথায় যাবেন? আমি কিশোরপুর গ্রামে যাব। রিয়া আমার বান্ধবী, তার বিয়েতে যাব কালকে। রিয়া? হ্যাঁ রিয়াই তো। আমার ডিরেক্টরের বোনের নাম রিফাত, তার বোনের নাম রিয়া। বাহ, তাহলে চলেন একসাথে যাই। আমার সাথে হ্যাঁ, যাবেন? কেন, কোনো সমস্যা? আরে আমি বড় হলেও আমি সবার সাথে মিশতে পারি, আমার গ্রাম ভালো লাগে। মেহরাব সাহেব চলেন, আপনার গাড়িতেই আপনারা বাসায় যাব। শুভ্রের কথা শুনে মেহরাব সাহেব অনেক খুশি হয়। ওরা সবাই একসাথে বের হলো। তারপর হ্যালো ভিউয়ার্স, শুভ্রকে কে হতে পারে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল।